আসসালামু আলাইকুম। আমাদের আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। শুরুতে আমাকে একটু কনফার্ম করো আমার সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার আছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে শুরুতে একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। যদি সব কিছু ক্লিয়ার থাকে আমরা শুরু করে দিব, বেশিক্ষণ ওয়েট করব না। আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের অনেকগুলো ক্লাস নিলাম এবং প্রত্যেকটা টপিকস আমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করছি। তো এখন হচ্ছে আমাদের লাস্টে তিনটা টপিকস বাকি আছে, ছোট্ট ছোট্ট তিনটা টপিকস। একটা হচ্ছে আমাদের ডি ব্রগলি তরঙ্গ বা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, এরপর হচ্ছে কম্পটন ক্রিয়া বা কম্পটন প্রভাব, এরপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। যদিও নামগুলোর সাথে তুমি পরিচিত হইছ, বেসিক্যালি হচ্ছে তোমরা যখন ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি গুণগত রসায়ন পড়ছো সেখানে আশা করি তুমি এই নামগুলোর সাথে একটু পরিচিত হয়েছিলা, যে আমাদের এই জিনিসগুলো হয়তো সেখানে ব্রডলি ছিল না বা ইকুয়েশনগুলো হয়তো তুমি খুব ভালো করে জানতা না। একইভাবে যেমন প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আমরা পড়তেছি, সেই কোয়ান্টাম তত্ত্ব তোমরা কেমিস্ট্রিতে পড়ছিলা। এখন হয়তো তুমি জানতা না এক্স্যাক্টলি আমাদের কোয়ান্টাম তত্ত্বের মূল থিমটা, বাট এখন তুমি জানো খুব ভালো করে কোয়ান্টাম তত্ত্ব কী বলে এবং আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বই কীভাবে চেঞ্জ করছে। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এই তিনটা জিনিস। একটা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে কম্পটন ক্রিয়া, আরেকটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই তিনটা টপিক্স আমাদের ছোটো ছোটো তিনটা টপিক্স। আর এর মধ্যে বিশেষ করে কম্পটন ক্রিয়াটা হচ্ছে বেসিকটা খুব ক্লিয়ার করতে হবে। তবে এখানে একটা প্রমাণ আছে জাস্ট আমাদের সংরক্ষণশীলতা নীতি দিয়ে, তবে সেই প্রমাণটা আমাদের প্রয়োজন হয় না। আমরা শুধুমাত্র আমাদের সূত্র দিয়ে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, কোন জায়গায় কোন জিনিসটা কি মিন করে সেগুলো আমরা আলোচনা করব। সো আমরা একটু সামনের দিকে শুরু করি। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। প্রথমে আমরা বলবো হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ। তো ডি ব্রগলি তরঙ্গ কি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি। এখন আমরা প্রথমত আসি, আমরা প্রথমত যে টপিকটা পড়বো সেটা তাহলে আমাদের এটা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ। তো একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের আজকের টপিকসগুলো হচ্ছে খুব বেশি আমাদের জটিল কোনো টপিকস নেই, ইজি আমাদের কনসেপ্ট। তো আমাদের ডি ব্রগলি তরঙ্গ যদি আমরা দেখি, আমরা ফিজিক্সে যতটুকু আছে ঠিক ততটুকুই অ্যানালাইসিস করব। তাহলে ডি ব্রগলি তরঙ্গটা আমরা একটু দেখি। ডি ব্রগলি তরঙ্গ যদি তুমি দেখো, এখানে প্রথমত আমার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের তাড়িৎ চুম্বক তরঙ্গ। যদি তোমাকে আমি প্রশ্ন করি আলো আমাদের এমন আলো কোন ধরনের তরঙ্গ, তোমরা সাথে সাথে আমাকে আনসার দিবা আলো এক ধরনের তাড়িৎচুম্বক তরঙ্গ। এখন এই তাড়িৎচুম্বক তরঙ্গের একটা ধর্ম আছে, এটা হচ্ছে আমাদের কি, তাড়িৎচুম্বক তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, আবার শূন্য মাধ্যমে এই তাড়িৎচুম্বক তরঙ্গ আলোর বেগে চলে। এটা হচ্ছে তাড়িৎচুম্বক তরঙ্গের বৈশিষ্ট্য, অর্থাৎ তড়িৎ এবং চুম্বক দুইটাকে একসাথে কাজে লাগায়, যেটা আমরা ভৌত আলোক বিজ্ঞানে পড়বো। তো একটু খেয়াল করে দেখি, যদি আমি ছোটো একটা ক্লাস আগে নিয়েছিলাম, তবে ভৌত আলোক বিজ্ঞান আমরা এগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করবো, যেহেতু আমরা আগে ওদের পড়ে ফেলতেছি। তাহলে তাড়িৎচুম্বক তরঙ্গ যদি আমরা যাই, তাহলে তাড়িৎচুম্বক তরঙ্গ কোনগুলা? তাড়িৎচুম্বক তরঙ্গ হচ্ছে আমাদের ওই তরঙ্গগুলা যে তরঙ্গ চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এবং যে তরঙ্গ শূন্যস্থানে আলোর বেগে চলে, এবং আলো নিজে এক ধরনের তাড়িৎচুম্বক তরঙ্গ। এই যে তাড়িৎচুম্বক তরঙ্গ যারা আছে, এদের আমাদের দুই ধরনের বৈশিষ্ট্য আছে। মানে সিম্পলি হচ্ছে আমাদের কোনো সময় আমার কাছে মনে হয় এটা মেবি তরঙ্গ, আবার কোনো সময় মনে হয় না এটা মেবি আমাদের কণা। এর মানে কোনো সময় আমার কাছে মনে হয় এটা আসলে তরঙ্গ, আবার কোনো সময় আমার কাছে মনে হয় এটা কণা। এর মানে রূপরেখাটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এক এক সময় আমার কাছে এক এক জিনিস মনে হয়। মানে আমাদের যদি আমি বলি যে এটা তরঙ্গ, তাহলে কিছু জিনিস আমি খুব ইজিলি ব্যাখ্যা করতে পারি। আর যদি আমি বলি যে না ভাই এটা তরঙ্গ না, এটা আমার কণা, তাহলে দেখা যায় অন্য কিছু জিনিস আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমাদের যদি আমি এটাকে তরঙ্গ ধরে নিই, তাহলে আমরা কিছু জিনিস ব্যাখ্যা করতে পারি। আর যদি আমরা এটাকে আমরা বলতে পারি। আর আরেকটা হচ্ছে আমাদের কণা ধরলে আমরা কিছু জিনিস ব্যাখ্যা করতে পারি। যেমন ফর এক্সাম্পল আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর ব্যতিচার, আলোর অপবর্তন। এই যে ধর্মগুলা, অপবর্তন, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, তোমরা তোকে আগে বলছিলাম এটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের কনসেপ্ট। এটা হচ্ছে আমাদের কি, ভৌত আলোক বিজ্ঞানের কনসেপ্ট। তাহলে আমরা যদি ধরে নিই যে
আমরা যদি ধরে নিই যে এই তাড়িৎচুম্বক তরঙ্গ সেটা আমাদের তরঙ্গের ন্যায়, তখন যদি আমরা এটা তরঙ্গ নিয়ে আচরণ করে তখন আমরা বলতে পারবো এটা দিয়ে আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন এগুলো খুব স্মুথলি ব্যাখ্যা করা যায়। কিন্তু আমাদের ফটো তড়িৎ ক্রিয়া, যেমন আমরা যদি বলি ফটো তড়িৎ ক্রিয়া, এটা অলরেডি তুমি জানো ফটো তড়িৎ ক্রিয়া, তারপর হচ্ছে আমরা একটু পরে পড়বো সেটা হচ্ছে কম্পটন ক্রিয়া, এই ধরনের জিনিসগুলো আমাদের ব্যাখ্যা করা যায় না। তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে তরঙ্গ দিয়ে ব্যাখ্যা করা যায় না। যদি আমি ধরে নিই যে আলো আমাদের তাড়িৎচুম্বক তরঙ্গ বা আমাদের আলো এক ধরনের তো আমাদের কণা, তখন আমরা এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারি। এর মানে কিছু কিছু জিনিস ব্যাখ্যা করার সময় আমার কাছে মনে হয় এটা তরঙ্গের ন্যায়, আর কিছু কিছু জিনিস ব্যাখ্যা করার সময় আমার কাছে মনে হয় এটা কণার ন্যায়। আসলে আমাদের তরঙ্গ নাকি কণা এটা নিয়ে আমাদের দ্বিমত শুরু হয়ে গেল যে আসলে আলো আসলে কি, এর কি কণার নিয়ে আচরণ করে নাকি আমাদের তরঙ্গের নিয়ে আচরণ করে, আসলে প্রকৃতপক্ষে সে কি কণা নাকি তরঙ্গ, এটা নিয়ে আমাদের ঝামেলায় পড়তে হয়। দেন এই জিনিসটা নিয়ে আলোচনা করতে গেলে কণা ধর্মটা একরকম, তরঙ্গ ধর্মটা একরকম। কোন একটা তরঙ্গ তার তরঙ্গের বেসিসে আগায়, কণার বেসিসে আগায়। তাহলে আমাদের এই দুইটা জিনিসের মধ্যে কোনো যোগসূত্র নেই। এই দুইটা জিনিসের মধ্যে যোগসূত্র যে দিলেন তার নাম হচ্ছে বিজ্ঞানী ডি ব্রগলি। এবং আমাদের এই ধর্মটাকে আমরা বলি ডি ব্রগলি তত্ত্ব, এই তত্ত্বটাকে আমরা বলি ডি ব্রগলি তত্ত্ব। উনি কি করলো, এই দুইটার মধ্যে একটা মেল বন্ধন ঘটাইলো, এর মানে উনি সাধারণত আমরা জানি তরঙ্গ এক জিনিস, কণা আরেক জিনিস। উনি কি করলো, কণা এবং তরঙ্গ দুইটাকে একসাথে করে নতুন একটা জিনিস বানায় ফেললো। এর মানে এই দুইটার মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করে ফেললো। তখন আমি বলতে পারি আলো চাইলে তরঙ্গের নেওয়া আচরণ করতে পারে, চাইলে আবার কণার নেওয়া আচরণ করতে পারে। তবে এট এ টাইম দুইটা ধর্ম মেনটেন করতে পারে না। এট এ টাইম কোন একটা নির্দিষ্ট মুহূর্তে সে হয় কণা না হয় তরঙ্গ, যে কোনো একটা রূপে থাকবে। দুইটা রূপে এট এ টাইম থাকতে পারে না, তবে তার যখন যেভাবে ইচ্ছে সেভাবে সে থাকতে পারবে। তাহলে এটা হচ্ছে আমার মেন কথা। তাহলে আমরা এই কথাগুলো বুঝছি কিনা আমাকে আগে বলো তো, এই কথাগুলো বুঝছি কিনা। তাহলে আমরা সিম্পল কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে আলো আমাদের বা তাড়িৎচুম্বক তরঙ্গ, এটা তরঙ্গের নিয়ে আচরণ করলে কিছু ধর্ম ব্যাখ্যা করা যায়, কণার নিয়ে আচরণ করলে কিছু ধর্ম ব্যাখ্যা করা যায়। তাহলে আমার কথা হচ্ছে আমি কোনটা ধরবো, তাকে তরঙ্গ নাকি কণা ধরবো। আর যদি আমি বলি সে তরঙ্গ আবার সে কণা, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে রিলেশন বিল্ড আপ করা লাগবে, কারণ আমি জানি তরঙ্গ এক জিনিস, কণা আরেক জিনিস। তাহলে এই দুইটার মধ্যে রিলেশন বিল্ড আপ যে করছে তার নাম হচ্ছে বিজ্ঞানী ডি ব্রগলি। এবং এখান থেকে আমরা দেখবো ডি ব্রগলি আমাদের তরঙ্গ থেকে যে ধর্মটা পাবো তার নাম হচ্ছে তরঙ্গ ধর্ম, আর কোন একটা কণা নিয়ে চলাচল করলে তখন তার ধর্মটাকে আমরা বলি কণা ধর্ম। এই তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম এই দুইটার মধ্যে একটা আমরা যোগসূত্র এখন পাবো, সেই যোগসূত্রটা আমরা এখনই ব্যাখ্যা করব। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা পাইছিলাম মনে আছে আমরা শক্তির যে ফর্মুলা দিয়েছিলাম ই ইকুয়ালস টু এমসি স্কয়ার, এরপরে ভরবেগের সাথে একটা রিলেশন দিয়েছিলাম না, সেখানে আমরা পাইছিলাম এরকম ই ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। এখানে যদি আমাদের নিশ্চল ভর শূন্য হয় তখন আমরা পাইছিলাম রুট ওভার পি স্কয়ার সি স্কয়ার। তো আমরা সেখান থেকে আমাদের শূন্য হলে রুট ওভার পি স্কয়ার সি স্কয়ার আমরা নর্মালি বলতে পারি ই ইকুয়ালস টু পি সি, এটা আমরা চাইলেই বলতে পারি। আবার আমরা এটাও জানি ই ইকুয়ালস টু হচ্ছে আমাদের এইচ এফ, জানি না, আমাদের জানি। তাহলে ই ইকুয়ালস টু এইচ এফ ইকুয়ালস টু আমরা বলতে পারতেছি কি পি সি। এবার আমরা যদি বলি ভাইয়া তাহলে আমার এখানে যদি আমরা বলি এই যে আমাদের এখানে এইচ ইকুয়ালস টু আমরা যদি বলি ভাইয়া আমাদের পি ইন্টু সি ডিভাইড বাই এফ। এবার আসি সি আর এফ এর মধ্যে কি রিলেশন আছে, আমরা জানি ভাইয়া বি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে আমরা এখানে বলতে পারি সি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে সি ডিভাইডেড বাই এফ এটাকে আমরা কি বলতে পারি, ল্যামডা বলতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে এইচ ইকুয়ালস টু হচ্ছে পি ইন্টু ল্যামডা, এখান থেকে আমরা বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই পি। এটাই হচ্ছে আমাদের ডি ব্রগলির সূত্র। এবং আমাদের এখানে পি মানে কি, ভরবেগ, তাহলে আমরা বলতে পারি ভর ইন্টু বেগ এইচ ডিভাইডেড বাই, এটা হচ্ছে আমার ডি ব্রগলির সূত্র। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে যদি তুমি অ্যানালাইসিস করো তুমি পাবা ভাই মেইন সূত্র হচ্ছে এটা ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই পি। এইচটাকে আমরা বলি ভাইয়া প্লাঙ্কের ধ্রুবক। এখন ল্যামডা যেটা আছে সেটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য কার ধর্ম, তরঙ্গের ধর্ম। আর পি মানে হচ্ছে কি ভরবেগ কার জন্য হয়, কোন একটা কণার জন্য হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম এটা হচ্ছে তার তরঙ্গ ধর্ম, এটা হচ্ছে তার তরঙ্গ ধর্ম, এটা হচ্ছে তার কণা ধর্ম।
তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য এবং কণা দৈর্ঘ্যের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ হয়ে গেল। তাহলে আমরা এখন থেকে এই ফর্মুলা ইউজ করতে পারবো, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি অথবা ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি, এই ফর্মুলা আমরা ব্যবহার করতে পারবো। আর একটা জিনিস তাহলে আমরা বলতে পারি এই তাড়িৎ চৌম্বক তরঙ্গ যেটা, তার কোন ধর্ম আছে, তার একটা ধর্ম আছে যার নাম হচ্ছে দ্বৈত ধর্ম। এর মানে দ্বৈত ধর্ম মানে হচ্ছে এটা তরঙ্গ নিয়ে আচরণ করতে পারে, কণার নিয়ে আচরণ করতে পারে, যখন যেটা প্রয়োজন হয় তখন সে সেই রূপ ধারণ করে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ। এতটুকুই আমাদের জানার জন্য এনাফ। এবং তোমাকে সূত্রটা মাথায় রাখতে হবে, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর আমাদের এখানে এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ফি মানে হচ্ছে ভরবেগ। আর যদি আমরা ভরবেগকে ভেঙে লিখি তখন হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের প্লাঙ্কের ডি ব্রগলি তরঙ্গ। তাহলে এতটুকু আমরা বুঝছি কিনা একটু বলো, এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো। সিম্পল এই কথাগুলো মাথায় রাখলে হবে। আমার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য শেষ, ডি ব্রগলি শেষ। তবে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা গ্রাফ আঁকতে হবে। অনেক সময় তোমাদের পরীক্ষায় গ্রাফ আসে। আচ্ছা, এখানে একবারে সোজা সাপটা হিসাব কি ভাইয়া আমি তোমাদেরকে বলি। এক কথায় তাড়িৎ চৌম্বক তরঙ্গ, ফর এক্সাম্পল আলো এক ধরনের তাড়িৎ চৌম্বক তরঙ্গ, এরকম অনেক ধরনের তাড়িৎ চৌম্বক তরঙ্গ আছে। এই তাড়িৎ চৌম্বক তরঙ্গের যে ধর্মগুলো আছে, বিভিন্ন ধরনের ধর্ম, এই ধর্মগুলোর মধ্যে আছে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, ফটোতড়িৎ ক্রিয়া, কম্পন। এর মধ্যে আরও অনেকগুলো আছে, আমরা সব দেখাচ্ছি না। এর মধ্যে এই ধর্মগুলো যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমাকে ধরে নিতে হবে ওইটা হচ্ছে এক ধরনের তরঙ্গ। আর এই ধর্মগুলো ব্যাখ্যা করতে হলে আমাকে ধরতে হবে এটা এক ধরনের কণা। এখন আমার মনে প্রশ্ন জাগে, ভাই তাহলে এটা কি তাড়িৎ চৌম্বক তরঙ্গ বা আমরা বলতে পারি আমাদের আলো, তাহলে এটা কি আসলে তরঙ্গ নাকি আসলে কণা? এখন আমরা বলতেছি না, এটা তরঙ্গ হইতে পারে, কণাও হইতে পারে। এর মানে এই হচ্ছে বহুরূপী, তার দুইটা রূপ আছে। ওই কারণে আমরা বলি এদের কোন ধর্ম আছে, দ্বৈত ধর্ম। দ্বৈত ধর্ম মানে হচ্ছে দুইটা ধর্ম আছে। কি কি ধর্ম? তরঙ্গ ধর্ম, কণা ধর্ম। এর মানে সে যখন ইচ্ছা, মনে করে এখানে তার তরঙ্গ হিসেবে আমাদের কি করা লাগে, প্রতিচ্ছবি দেখানো লাগে, তখন সে তরঙ্গের ন্যায় আচরণ করবে। এখানে তার কণা হিসেবে আমাদের প্রতিচ্ছবি দেখানো লাগে, তখন সে কণা ন্যায় আচরণ করবে। এর মানে সে যখন যেখানে ইচ্ছা ওইভাবে আমাদের কি করতে পারে, আচরণ করতে পারে। এখন আসি, যেহেতু আমরা বলতেছি দুইটা ধর্মই আছে, তাহলে দুইটা ধর্মের মধ্যে নিশ্চয় কি এটাও তাড়িৎ চৌম্বক, আমাদের আলোর ধর্ম, এটাও আলোর ধর্ম। তাহলে এই আলোর ধর্ম যে এই দুইটার মধ্যে একটা কমন যোগসূত্র থাকতে হবে না? তো আমরা সাধারণত জানি তরঙ্গ এক জিনিস, কণা আরেক জিনিস। তরঙ্গের ধর্ম একরকম, কণার ধর্ম আরেক রকম। এই দুইটার মধ্যে যে মেলবন্ধন সম্ভব এটা কেউ বিশ্বাস করতো না, কিন্তু বিজ্ঞানী ডি ব্রগলি প্রথম এই জিনিসটা চিন্তা করছে এবং উনি প্রমাণ করে দিছে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি বা এইচ বাই এমভি হবে। আর ই ইকুয়ালস টু পিসি এটা আমরা আগে থেকেই জানি। ই ইকুয়ালস টু পিসি কি আমরা আগে থেকেই জানি, ওই যে আমরা বড় একটা ফর্মুলা প্রমাণ করেছিলাম, ই ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। সেখানে নিশ্চল বড় যদি শূন্য হয়, এর মানে এম নটের মান শূন্য হলে ই ইকুয়ালস টু তুমি পিসি পাও। ই ইকুয়ালস টু পিসি আবার প্লাঙ্কের তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব থেকে জানি ই ইকুয়ালস টু এইচ এফ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফটা নিচে গেলে সি বাই এফ। তো আমরা তো জানি বি ইকুয়ালস টু এফ ল্যামডা, এখান থেকে বলা হয় সি ইকুয়ালস টু এফ ল্যামডা, সি বাই এফ ইকুয়ালস টু আমরা বলতে পারি ল্যামডা, ল্যামডা দিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে পেলাম ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি অথবা ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে এইচ বাই এম ভি। তাহলে আমরা এখান থেকে এই কথাগুলো বলতে পারি এবং এটাই হচ্ছে তোমার ফাইনাল সূত্র। এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি অথবা ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। এই সূত্রটা আমাকে মাথায় রাখতে হবে। একটুকু বুঝছি কিনা? ওকে, যদি বুঝে থাকো আমরা একটু সামনের দিকে আগাই। মানে জিনিসটা হচ্ছে আমাদের এই টপিকসগুলো হচ্ছে সৃজনশীলের জন্য একটু কম ইম্পর্টেন্ট, তবে আমাদের একেবারে কম ইম্পর্টেন্ট বলে ভুল হবে। সৃজনশীলের 3 নম্বরে চলে আসে, সৃজনশীলের 3 নম্বরে চলে আসে। কম্পনটা আবার একটু বেশি ইম্পর্টেন্ট ইদারিংয়ের জন্য। কম্পন হচ্ছে নতুন টপিকস। তো যদি আমরা ডি ব্রগলি সূত্র বলি তাহলে আমাদের কী হবে, ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই পি। এবার তোমার পরীক্ষায় কি বলে জানো, পরীক্ষায় তোমাকে বলা হয় তুমি একটা গ্রাফ আঁকো। কোন গ্রাফ আঁকবা ভাইয়া? গ্রাফ যেটা আঁকবা সেটা হচ্ছে আমার পি ভার্সেস, এইদিকে রাখবা ভরবেগ, এইদিকে রাখবো হচ্ছে ল্যামডা। মানে এক্স অক্ষ বরাবর তরঙ্গ দৈর্ঘ্য আর ওয়াই অক্ষ বরাবর রাখলা কি, ভরবেগ। তাহলে আমরা তোমাদেরকে গ্রাফ আঁকার নিয়ম আমি সেই ছোটোকাল থেকেই তোমাদেরকে শেখাচ্ছি। একটাই নিয়ম, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু কী দেওয়া আছে ভাইয়া, এইচ বাই পি দেওয়া আছে। আমি তোমাদেরকে সবসময় একটা কথাই বলি,
তুমি ল্যামডাটা কোন অক্ষে রাখছো? ভাইয়া ল্যামডাটা আমি রাখছি এক্স অক্ষে, ফিটা রাখছি ওয়াই অক্ষে। যাকে এক্স অক্ষে রাখছো তার জায়গায় এক্স বসাই দাও, ইকুয়ালস টু যাকে ওয়াই অক্ষে রাখছো তার জায়গায় ওয়াই বসাই দাও। বাকি সব কিছু কি কনস্ট্যান্ট, মানে বসানোর পর বাকি সব কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্ট কে, মানে এই শুধু একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, এখান থেকে বলতে পারি এক্স ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক। এটা কার সমীকরণ? এটা হচ্ছে আমার একটা আয়তাকার আমাদের আয়ত অধিবৃত্ত এটাকে বলা হয়। তোমরা যেহেতু এখন তোমরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তোমরা খুব ভালো করেই জানো যে আমাদের অধিবৃত্ত কী জিনিস এবং আয়ত অধিবৃত্ত কী জিনিস। আয়ত অধিবৃত্ত মানে হচ্ছে কি, আমাদের ওই সকল অধিবৃত্ত, যে সকল অধিবৃত্তের যে আমাদের অধিবৃত্তের মধ্যে একটা জিনিস হচ্ছে অসীম তট। সেই অসীম তট যেটা, ওই অসীম তট দুইটা যদি পরস্পর লম্ব হয়, মানে আয়ত অধিবৃত্তের মধ্যে যদি অসীম তট দুইটা পরস্পর লম্ব হয়, তখন আমি তাকে বলি কি, তখন আমি তাকে, আমাদের অসীম তট দুইটা যদি পরস্পর লম্ব হয় তখন আমি তাকে বলি হচ্ছে আয়ত অধিবৃত্ত। ফর এক্সাম্পল জিনিসটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে ব্যাখ্যা করি। সাপোজ আমাদের এরকম, যে আমাদের এরকম একটা লাইন আছে, এরকম একটা লাইন আছে। এখন যদি তুমি অধিবৃত্ত আঁকো, অধিবৃত্তটা কেমন হবে জানো? অধিবৃত্তটা হবে এরকম। তোমাদের যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে তোমরা খুব ভালোভাবে বলতে পারবা, ভাইয়া আমার এটা হচ্ছে একটা অধিবৃত্ত, এটা হচ্ছে একটা অধিবৃত্ত, এটা হচ্ছে কি একটা অধিবৃত্ত যেটা তার অক্ষ, এটা যদি তার অক্ষ হয় এটা হচ্ছে একটা অধিবৃত্ত। ওই অধিবৃত্তের অসীম তট হচ্ছে একটা এটা আর একটা এটা। এই দুইটা অসীম তট পরস্পর কীভাবে আছে? লম্বভাবে আছে। তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। ওকে, মানে ম্যাথের জিনিস বলতেছি আসলে। এটা হচ্ছে অধিবৃত্ত, আর অধিবৃত্তের এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে অধিবৃত্তের অসীম তট। তোমরা জানার কথা অসীম তট, যে যেখানে ম্যাথ পড়ো না কেন আশা করি এটা জানো খুব ভালো করে। অসীম তট, এই অসীম তট দুইটা যখন পরস্পর লম্ব হয় তখন আমি তাকে বলি আয়তাকার অধিবৃত্ত। কোন ধরনের অধিবৃত্ত? আয়তাকার অধিবৃত্ত বা আয়ত অধিবৃত্ত। এখানে খেয়াল করো, অসীম তট দুইটা পরস্পর লম্ব। এবার অসীম তট দুইটাকে যদি তুমি ধরো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাহলে দেখো তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর লম্ব, তাহলে এটাই হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। ওই কারণে এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট যদি থাকে, তোমার উইথাউট এনি টেনশন তুমি খুব সুন্দর করে বলে দিতে পারবা, ভাই গ্রাফটা হচ্ছে দেখতে এরকম। হ্যাঁ, তুমি বলতে পারো ভাইয়া বাকি অর্ধেক আঁকতেছি না, না কারণ এখানে তো নেগেটিভ নাই, কারণ এটাকে এক্স অক্ষ এটাকে ওয়াই অক্ষ ধরলে এটা হচ্ছে পজিটিভ সাইড, এটা হচ্ছে কোন সাইড? নেগেটিভ সাইড। তো এখানে তো আমার বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য আর বর্বেগ এটা তো নেগেটিভ হয় না, না যেহেতু নেগেটিভ হয় না, নেগেটিভ দিকের অংশটা আমি আর আঁকলাম না, এই অংশটা আমি আঁকলাম না। এই অংশটা যদি না আঁকি এটা কেমন হবে? এই যে দেখতে এরকম হবে, এটা দেখতে এরকম হবে। আর এটাই হচ্ছে অধিবৃত্তের সূত্র। বয়েলের মধ্যে তো বয়েলের সূত্রের মধ্যে তোমরা দেখছো ফার্স্ট ইয়ারে। তাহলে আমার এটা হচ্ছে আয়ত অধিবৃত্ত। এই আয়ত অধিবৃত্তের আমাদের এই জিনিসটা, গ্রাফটা আমরা এইভাবে আঁকলাম। তাহলে এটা হচ্ছে আয়ত অধিবৃত্তের যদি গ্রাফ আঁকতে বলে কখন আমরা এইভাবে এঁকে দিব। এবং এখান থেকে দেখলাম পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পি ভার্সেস ল্যামডা এর গ্রাফ আঁকো, এভাবে আঁকবা। আবার আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া H/mv। তো বুঝতে পারতেছো, এবার যদি ল্যামডা ভার্সেস বি বলে তাও সেমভাবে আঁকা যায়, আমার আঁকার দরকার নাই। আমরা এখান থেকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি ভাইয়া, প্রথমে একটা সূত্র পাইছি ল্যামডা ইকুয়ালস টু H/ফি। এখান থেকে আমরা বলতে পারি ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/ফি। এরপরে পাইলাম ল্যামডা ইকুয়ালস টু H/mv। এখান থেকে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/m, আর একটা পাবো ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/v। এর মানে আমরা বলতে পারি এটার যে তরঙ্গ দৈর্ঘ্য ভরবেগের কেমন? ব্যস্তানুপাতিক। এর মানে বস্তুর ভরবেগ যত বেশি হবে, মানে সে যত দ্রুত গমন করবে ল্যামডা তত ছোট হবে। ভরবেগ যত বেশি হবে আমাদের ল্যামডা তত ছোট হবে, ভরবেগ যত কম হবে ল্যামডা তত বড় হবে। তাহলে আমাদের দুইটা ব্যস্তানুপাতিক। একইভাবে বলতে পারি বস্তুর ভর যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য তত কম, ভর যত কম তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি। একইভাবে বলতে পারি যত বেশি বেগে গমন করবে তরঙ্গ দৈর্ঘ্য তত কমবে, যত কম বেগে গমন করবে তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়বে। এই তিনটা রিলেশন মাথায় রাখতে হবে। আর সূত্র আমার দুইটা, ল্যামডা ইকুয়ালস টু H/ফি অথবা ল্যামডা ইকুয়ালস টু H/mv। এটা হচ্ছে আমার ওভারঅল কনসেপ্টটা। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু ক্লিয়ার হলে আমাদের কম্পটন এখানেই, সরি আমাদের ডি ব্রগলি এখানেই শেষ। এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করো যে আমাদের এতটুকু অংশ আমরা ক্লিয়ার হয়েছি কিনা। যদি এতটুকু অংশ আমরা ক্লিয়ার হই তাহলে আমাদের কনসেপ্ট এখানেই শেষ।
এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? যদি ক্লিয়ার হয় আমাদের শেষ। এবার আমরা কম্পটন পড়ব। ওকে, আচ্ছা তাহলে আমার ডি ব্রগলি শেষ এতটুকুই। আর ম্যাথগুলো তো খুবই সিম্পল ম্যাথ, আমাদের জাস্ট দেওয়া থাকবে, তোমাকে বসাই দিলে আনসার বের হয়ে যাবে। আমরা শুধু থিওরিটিক্যাল কনসেপ্টগুলো একটু ভালোভাবে আলোচনা করি। এবার আসি আমরা কম্পটন পড়বো। এবার আমরা পড়বো কি? কম্পটন প্রভাব। আচ্ছা, মোহাম্মদ আজিজ আমাকে একটা প্রশ্ন করলো, ভাই এম তো কনস্ট্যান্ট না, তাহলে আপনি ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/m কেন লিখলেন? হ্যাঁ ভাইয়া, আমরা এখানে জাস্ট জিনিসটা মিন করতেছি এরকম, তুমি যদি বস্তু এটা না আনো এটা আনো। ফর এক্সাম্পল আমরা এখানে দেখলাম তরঙ্গ দৈর্ঘ্য ভরের ব্যস্তানুপাতিক, তাহলে তুমি আমাদের 0.1 গ্রাম ভরের বস্তুটা না দিয়া যদি 0.2 গ্রাম ভরের একটা বস্তু দাও, ওই ক্ষেত্রে কম্পেয়ার করতেছি। অন্যগুলোর ক্ষেত্রে এরকম হয়েছে, ভরবেগ বাড়লো ভরবেগ কমলো, ব্যাগ বাড়লো ব্যাগ কমলো। এখানে হচ্ছে বস্তু এটার জায়গায় যদি আরেকটা দাও তাহলে ভর পরিবর্তন হচ্ছে, আর ভর পরিবর্তন হলে ল্যামডাটাও কী হবে? পরিবর্তন হবে। সেটাই মিন করতেছি। হ্যাঁ, এমন না যে একটা বস্তু তার ভরের ক্ষেত্রে চিন্তা করতেছি। এবার আসো, এবার পড়বো আমরা কম্পটন ক্রিয়া। কম্পটন ক্রিয়া, কম্পটন ক্রিয়া। কম্পটন ক্রিয়াটা কি খুব ভালো করে তোমাকে বুঝতে হবে। কম্পটন ক্রিয়া যে জিনিসটা সেটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। সেটা কিভাবে আমরা বুঝি একটু খেয়াল করো। সেটা যদি বুঝতে যাই তাহলে আমাকে এইভাবে চিন্তা করতে হবে, ভাইয়া এখানে ধরেন আমার একটি ইলেকট্রন আছে, এখানে একটা কি আছে, এখানে যেটা আছে এটার নাম হচ্ছে একটি ইলেকট্রন। এটা হচ্ছে একটি কি? ইলেকট্রন আছে। এটা একটি ইলেকট্রন। ভাইয়া আমাদের এটা হচ্ছে একটা ইলেকট্রন। এই ইলেকট্রনকে একটা ফোটন আঘাত করবে। কে আঘাত করবে? ফোটন। তো আমরা ধরে নিলাম এই যে ফোটন আমার আসতেছে, ফোটন আমার আসতেছে, এই ফোটন এসে ইলেকট্রনকে কী করলো? আঘাত করলো। ফোটন এসে যখন ইলেকট্রনকে আঘাত করলো, আমরা এখানে অক্ষ বিবেচনা করি। ফোটন যে দিকে যাচ্ছে এই দিকটাকে যদি আমরা এক্স অক্ষ বলি, তার লম্ব দিকটাকে আমরা ওয়াই অক্ষ বললাম। ওকে, এখন জিনিসটা হয় ক্যারাম খেলার গুটির মতো। মনে করো ক্যারাম খেলায় একটা গুটি আমার এটা আছে, অন্য একটা গুটি যখন তাকে দেখো, মনে করো অন্য একটা গুটি তাকে এই পজিশনে আঘাত করলো, মানে এক কথা বাঁকা দিক থেকে ধাক্কা দিল, তাহলে আমাদের কি হয়? এই গুটিটা এদিকে যায়, আর যাকে দিয়ে তুমি মারছিলা সেই গুটিটা আমার এদিকে চলে যায়। এরকম হয় না? একটা এই পাশে চলে গেল, একটা এই পাশে চলে গেল। এখানেও ঠিক সেম ক্রাইটেরিয়া হয় যে আমাদের ফোটন যখন আইসা ইলেকট্রনকে আঘাত করে, অর্থাৎ ফোটন মানে তো বুঝতো একটা শক্তি। ওই যে আমরা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে পাইছিলাম, আমার আলো কি আকারে যায়? আমার কাছে মনে হয় আমি লাইট মারছি, আলোটা নিরবচ্ছিন্ন দেখে আমার কাছে মনে হয় নিরবচ্ছিন্ন। কেন? কারণ এর দ্রুতি অনেক বেশি, যার কারণে আমার চোখে ধরা পড়ে না। কিন্তু আলো কেমন? বিচ্ছিন্ন, কণা কণা আকারে যাচ্ছে। হ্যাঁ, এই কণাটাকে আমরা বলছি, প্রত্যেকটা কণাকে আমরা বলতেছি এক একটা ফোটন বা কোয়ান্টা। এই যে ফোটন, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন আর এটা হচ্ছে কি? ফোটন। যে ফোটনটা যাচ্ছে, একটা ফোটন একটা ইলেকট্রনকে আঘাত করলো। ইলেকট্রনকে আঘাত করার পর ধরে নিলাম এদিক থেকে আঘাত করলো, এই ইলেকট্রনটা আমার এদিকে চলে গেল, তাহলে ইলেকট্রন আমার এদিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে সেই ইলেকট্রন, এটা হচ্ছে আমার কি? ইলেকট্রন। এবং আমার যে ফোটন যেটা ছিল ওই ফোটনটা এদিকে চলে গেল, যে কোনো দিকে যাইতে পারে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, ফোটনের ডিরেকশন আগে ছিল এদিকে, বাট বর্তমানে এদিকে। এর মানে সে এতটুকু কোণে বেঁকে গেছে। যত কোণে বেঁকে গেছে তাকে বলি ফাই। তাহলে ফাই মানে কি? ফাই মানে হচ্ছে ফোটন ইলেকট্রনকে আঘাত করলো যে দিক থেকে এবং যেদিকে বিক্ষিপ্ত হয়ে গেল তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে ফাই। এর মানে ফোটন এভাবে যাচ্ছিল, আঘাত করে এইদিকে চলে গেছে, এই যে তার দিক কতটুকু পরিবর্তন করলো সেটা হচ্ছে ফাই। সেটা হচ্ছে আমাদের কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফাই। তাহলে এই ফোটনটাকে আমরা নাম দিতে পারি ভাইয়া আপতিত ফোটন। এটাকে আমরা কি বলতে পারি? আপতিত ফোটন। আর এটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটন। এটাকে কি নাম দিতে পারি? বিক্ষিপ্ত ফোটন। এখন আসো, আমাদের এটাকে আমরা বলতে পারি ভাইয়া বিক্ষিপ্ত ইলেকট্রন। এটাকে আমরা বলতে পারি ভাইয়া বিক্ষিপ্ত ইলেকট্রন। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতেছি,
কোনো একটা ফোটন একটি ইলেকট্রনকে, যে ইলেকট্রনটা ইনিশিয়াল শুরুতে সে কী ছিল, স্থির ছিল, স্থির একটা ইলেকট্রনকে আঘাত করলো, আঘাত করলে ইলেকট্রনটা এদিকে বিক্ষিপ্ত হয়ে গেল একটা ব্যাগে, আর আমাদের ফোটনটা এদিকে চলে গেল। যাওয়ার পর এদের মধ্যে পার্থক্যটা কী হয়েছে একটু ভালো করে চিন্তা করো। এদের মধ্যে পার্থক্যটা কী হলো? পার্থক্যটা হলো সে ধাক্কা দেওয়ার আগে তার তরঙ্গ দৈর্ঘ্য ছিল এতটুকু, এবং ধাক্কা দেওয়ার পর তার তরঙ্গ দৈর্ঘ্য হলো এতটুকু। পার্থক্যটা বুঝো। তাহলে আমাকে বলো তো, সে ধাক্কা দেওয়ার পর মানে বিক্ষিপ্ত হওয়ার পর তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে না কমছে? ধাক্কা দেওয়ার আগে দৈর্ঘ্য ছিল এতটুকু, ধাক্কা দেওয়ার পরে তরঙ্গ দৈর্ঘ্য হলো এতটুকু। আমাকে বলো ফোটন ইলেকট্রনকে ধাক্কা দেওয়ার পর তার তরঙ্গ দৈর্ঘ্য বাড়লো না কমলো? একটু আমাকে চিত্র দেখে বলো, চিত্র দেখে বলো, চিত্র দেখে আমাকে বলো। তাহলে আমাদের চিত্র দেখে বলো আমার এখানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে না কমবে? অবশ্যই আমার বাড়বে। এই যে শুরুতে যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল তাকে আমরা বলতেছি ল্যামডা, আর বিক্ষিপ্ত হওয়ার পর যে তরঙ্গ দৈর্ঘ্য তাকে আমরা দিচ্ছি ল্যামডা প্রাইম। তাহলে আমরা সিম্পলি বলতে পারি ভাইয়া ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দেন ল্যামডা। এই যে কোনো একটা ফোটন একটা ইলেকট্রনকে আঘাত করার পরে, আঘাত করার আগে তার তরঙ্গ দৈর্ঘ্য যা ছিল, আঘাত করার পরে তার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেল, আঘাত করার আগে তরঙ্গ দৈর্ঘ্য যা ছিল, আঘাত করার পরে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেল। এই যে আঘাত করার পর তার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, এই জিনিসটা সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী কম্পটন। অর্থাৎ বিজ্ঞানী কম্পটন এই জিনিসটা সর্বপ্রথম পর্যবেক্ষণ করছে। হাইরে কাহিনী, ওমা এখানে কি হয়, বুক ধাক্কা দিলে বড় হয়ে যায়, ধাক্কা দিলে বড় হয়ে যায়। তাহলে এই যে বড় হয়ে যায়, এই বড় হয়ে যাওয়ার যে মেকানিজম, এটা যে সে ধরতে পারে না, সবার চোখে সব কিছু ধরা পড়ে না। যদি আমার কম্পটন আমাদের কম্পটন যদি আমাদের এই জিনিসটা ধরতে পারছে বিদায় আমার এখন ধরা লাগতেছে না। তাহলে আমি আবার বলতেছি, সবার চোখে সব কিছু ধরা দেয় না। ধাক্কা দিলে অনেক সময় তরঙ্গ দৈর্ঘ্য আমার বাড়া ছাড়া থাকে না। আমার এখানে আলটিমেটলি যখন ইলেকট্রনকে ধাক্কা দিল ওইটা কি হলো, বেড়ে গেল, আগে ছিল ছোট এখন হয়ে গেছে বড়। তাহলে এই যে বড় হয়ে গেল এই জিনিসটা পর্যবেক্ষণ করছে কে? বিজ্ঞানী কম্পটন। হ্যাঁ আমিও তো করছি, বাট সর্বপ্রথম করছিল কম্পটন। আমার জন্ম তো তার আগে হয়নি, তো আমি কেমনে দেখবো বলো তো? মায়ের পেট থেকে তার এটা দেখা যায় না। এবার আসো কম্পটন। তাহলে এই কম্পটনের নামানুসারে এটা এই যে এই ধর্মটা, অর্থাৎ একটা ফোটন একটা ইলেকট্রনকে আঘাত করার পর তার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। ফোটনের এই ধর্মটাকে আমরা বলি কম্পটন প্রভাব বা কম্পটন ক্রিয়া। এটাকেই বলা হয় কম্পটন প্রভাব বা কম্পটন ক্রিয়া, কম্পটন ক্রিয়া। একটু ইনডিরেক্টলি তুমি চিন্তা করলে এটা কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে। আশা করি আর ভুলার কোনো কাহিনী নাই। তাহলে আমাদের বাড়লো, ছোটো হওয়ার চান্স নাই, ধাক্কা দিলে বড় হয়ে যায় না, বড় হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি এটা বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই যে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে এটাকে আমরা বলতেছি, যে পর্যবেক্ষণ করলো কম্পটন তার নামানুসারে আমরা এটাকে বলতে পারি কম্পটন ক্রিয়া, কম্পটন ক্রিয়া। এতটুকু আমরা বুঝছি কিনা বলো? এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা? আচ্ছা, প্রথম কথা আমাদের শাহরিয়ার হোসেন ওপি একটা প্রশ্ন করলো, ভাইয়া এখানে ফোটন কি ইলেকট্রনকে বিকর্ষণ করে বা আকর্ষণ করে? আচ্ছা দেখি, একটু খুব ভালো করে চিন্তা করেন। শাহরিয়ার হোসেন ওপির কাছে আমার প্রশ্ন, ফোটন আর প্রোটন এই দুইটা সেম কথা না, সেটা তুমি জানো কি না? এই প্রোটন মানে হচ্ছে কণা, ইলেকট্রন প্রোটন নিউট্রন, সেই ইলেকট্রন প্রোটন নিউট্রনের প্রোটন। এই প্রোটন হচ্ছে ধনাত্মক এবং এই প্রোটনের চার্জ আছে। এই প্রোটন ধনাত্মক হওয়ার কারণে সে ধনাত্মককে বিকর্ষণ করে, ঋণাত্মককে আমাদের আকর্ষণ করে। আমরা এখানে এই প্রোটন পড়তেছি না, আমরা পড়তেছি ফোটন, ফোটন, ফোটন। এই যে আলোক শক্তি, শক্তি, একটা ফোটন মানে কি? একটা শক্তি, ওই যে একটা প্যাকেট, ওই একটা প্যাকেটকে আমরা বলি একটা কোয়ান্টা বা একটা ফোটন। এবং এই ফোটনের শক্তির পরিমাণ ইকুয়ালস টু কত? Hf।
আশা করি এবার তুমি আর প্রশ্ন করার কথা না, কারণ তুমি এটাকে ফোটন ধরে বসে আসো। ফোটন আর ফোটন সেম কথা না, এই জিনিসটা আমার বিশ্বাস না করলে চলবে না, পরে দেখবা তোমারটা আর বাড়ছে না। তাহলে আমাকে বুঝতে হবে, আমাকে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, তো আমার কথা হচ্ছে সরাসরি বড় না হইলে আমার ধাক্কা দিয়ে বড় করতে হয়, এই জিনিসটা হচ্ছে এরকমই। তাহলে আমাদের কিছু মেকানিজম আছে, এই মেকানিজমটাকে আমরা বলছি কম্পাউন্ড ক্রিয়া। ওকে, এবার আসে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। এবার বললো একজন বললো ফোটন কি আসলে ইলেকট্রন? না রে বাবা, এটা হচ্ছে আমার ইলেকট্রন না, এটা হচ্ছে একটা তাড়িৎচুম্বক তরঙ্গ বা এটা কণা। এই যে কম্পটন ব্যাখ্যা করতেছি মানে এখন এটা কণার নিয়ে আচরণ করতেছে, এটা হচ্ছে একটা কণা। এই কণাটা আইসা ধাক্কা দিল, এই কণাটা আইসা ধাক্কা দিল, এই কণাটা আইসা ধাক্কা দিল, হ্যাঁ আইসা ধাক্কা দিল। তাহলে আমার এটা হচ্ছে ফোটন, ওই যে আলো থেকে যেটা বের হচ্ছে, হ্যাঁ আলোকে এই যে ফোটনটা একটা প্যাকেট, হ্যাঁ কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমরা যেটা পড়ছিলাম। তো আসো আমাদের এখানে একটু ভালো করে, তাহলে আমরা এখানে একটু খেয়াল করি, আমরা এখানে যদি আমরা চিন্তা করি, এদিকে আমরা রাখলাম আপতিত, এদিকে আমরা রাখলাম আপতিত, আর এদিকে আমরা রাখলাম হচ্ছে বিক্ষিপ্ত, এদিকে রাখলাম বিক্ষিপ্ত। তাহলে আমরা খুব সুন্দর করে বলতে পারি, ভাই আমরা মাঝখান লাইনটা মুছে দিই। হ্যাঁ, আপতিত আর বিক্ষিপ্ত যদি দেখো, আপতিতটার তরঙ্গ দৈর্ঘ্য যা ছিল, বিক্ষিপ্তটার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আরো বেশি। এর মানে এখান থেকে এখানে যাওয়ার কারণে তরঙ্গ দৈর্ঘ্য কি হলো? বেড়ে গেল। তরঙ্গ দৈর্ঘ্য কি হলো? বেড়ে গেল। তরঙ্গ দৈর্ঘ্য কি হলো? বেড়ে গেল। এবার একটু ভালো করে খেয়াল করে দেখি, এবার একটু ভালো করে যদি আমরা খেয়াল করি, ভালো করে খেয়াল করলে আমরা দেখব ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু একটা বাড়ছে, আমরা তরঙ্গের ক্ষেত্রে কি জানি? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে এফ ইকুয়ালস টু বি বাই ল্যামডা। এফ এবং ল্যামডা পরস্পর কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে এখানে যাওয়ার কারণে ল্যামডা বেড়ে গেল, এর মানে কম্পাঙ্ক কি হলো? কমে গেল। এখানকার কম্পাঙ্ক এফ, এখানকার কম্পাঙ্ক হচ্ছে এফ প্রাইম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়া মানে কম্পাঙ্ক কমে যাওয়া, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এর মানে কম্পাঙ্ক শুরুতে বেশি ছিল, এরপর কমে গেল। এবার আসি আমাদের, এবার একটু খেয়াল করো। তাহলে আমরা এবার জানি হচ্ছে আমরা একটা ফর্মুলা ভাইয়া, ই ইকুয়ালস টু এইচ এফ। তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া, সিম্পল কথা হচ্ছে আমার ইটা এফ এর সমানুপাতিক। কম্পাঙ্ক যত বেশি শক্তি তত বেশি, কম্পাঙ্ক যত কম শক্তি তত কম। তাহলে এখানে যদি শক্তি বলি ই, এখানে যদি শক্তি বলি ভাইয়া ই প্রাইম, তাহলে আমরা বলতে পারি এখান থেকে এখানে যাওয়ার সময় কম্পাঙ্ক কমে গেল, এর মানে শক্তিটাও কি হলো? শক্তিটাও কমে গেল। আসল কাহিনীটা কি? আসল কাহিনীটা হচ্ছে ভাইয়া আমাদের যে বিক্ষিপ্ত ফোটন তার একটা শক্তি আছে ই প্রাইম, আমি যে দিচ্ছি আপতিত তার একটা শক্তি হচ্ছে ই। শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা জানি শক্তি সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায়, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এই শক্তিটার মান এটার থেকে কিন্তু কি বেশি। এটা মনে করো আমাদের 10 ইলেকট্রোভোল্ট, এটা মনে করো 7 ইলেকট্রোভোল্ট। তাহলে আমার স্বভাবতই প্রশ্ন আসবে না ভাইয়া এই ছিল আমার 10 ইলেকট্রোভোল্ট, এই 7 ইলেকট্রোভোল্ট, বাকি 3 ইলেকট্রোভোল্ট কোন জায়গায়? এই যে ও যে গতিশক্তি নিয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জি, সেটা 3 ইলেকট্রোভোল্ট। এর মানে সিম্পল মেকানিজম হচ্ছে কি জানো? সিম্পল মেকানিজম। অনেকে এখন আমাকে প্রশ্ন করে ভাইয়া, তুমি প্রশ্ন করো ভাইয়া এটা কেন ল্যামডা বড় হয়, তার আনসার আমি দিচ্ছি। দেখো এই যে তার আনসার কিভাবে দিচ্ছি, খুব ভালো করে চিন্তা করো। আমি আমার স্টাইলে পড়াইতে পছন্দ করি এবং সেই স্টাইলে। এটা শক্তি দিচ্ছে, সেই শক্তিটা কিন্তু দুইটা কাজে ব্যয় হয়েছে। সে যে শক্তি নিয়ে যাচ্ছে ওই শক্তি দিয়ে কাউকে আঘাত করার কারণে ইলেকট্রনটা কিন্তু স্থির ছিল, তাহলে ইলেকট্রনটাকে সে একটা গতিতে আনছে না, এর মানে ইলেকট্রনের বিক্ষিপ্ত ইলেকট্রনের গতিশক্তি আছে না। এই শক্তিটা সে কার থেকে পাইছে? ফোটন থেকে পাইছে। এর মানে ফোটনের যে শক্তি ছিল তার কিছুটা অংশ ইলেকট্রনটাকে বিক্ষিপ্ত করতে কাজে লাগছে, ঠিক কি না? তাহলে বর্তমানে ফোটনের শক্তি বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? অবশ্যই কম হওয়ার কথা। তাহলে আমরা দেখলাম
আপতিত থেকে বিক্ষিপ্ততে শক্তি কমে গেল, শক্তি কমে গেল মানে কম্পাঙ্ক কমে গেল, কম্পাঙ্ক কমে গেল মানে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেল, এটাই হওয়া উচিত ছিল। এবং আসলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে এবং এটা ব্যাখ্যা করছে প্রথম বিজ্ঞানী কম্পটন, এবং তার নাম অনুসারে এটাকে আমরা বলি কম্পটন ক্রিয়া। তাহলে সিম্পল, ফোটনের একটা শক্তি আছে, যে শক্তি নিয়ে সে আঘাত করলো তার কিছুটা অংশ ইলেকট্রনকে দিয়ে ইলেকট্রনের গতিশক্তি প্রাপ্ত হয়েছে এবং বাকি অংশটা নিয়ে চলে গেল। এখন বাকি অংশটা নিয়ে যে চলে গেল সেই শক্তিটা কিন্তু পূর্ববর্তী অবস্থা থেকে কম, তাহলে শক্তি কমে গেল মানে কম্পাঙ্ক কমে গেল, কম্পাঙ্ক কমে গেল মানে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেল, সেটাই আমরা এখানে দেখলাম। এবার বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা, এবার বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা। অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছো, আশা করি সবার সব প্রশ্নের আনসার পেয়ে গেছো। এবার আমি তোমাদের প্রশ্নগুলো পড়ি, বলো তোমাদের এবার কনসেপ্ট ক্লিয়ার কিনা, এবার কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। দেখো সব কিছুর এটাই সিস্টেমেটিক ওয়ে আছে, ওয়ে আছে, মানে কীভাবে তোমাকে বুঝাইতে হবে। আমি শুরুতে যদি এভাবে বলতাম তখন এবার তুমি এতক্ষণ ভুলে যেতে কম্পটন কী জিনিস। এখন তুমি এবার তোমার মাথায় এলোমেলো জিনিস খাটবে, ভাই আসলে কম্পটন কি ডেফিনেশন কীভাবে দিব। আমি ওই কারণে আগে ডেফিনেশন দিয়ে দিছি। তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, দেখছে কে? কম্পটন। কে দেখছে? কম্পটন। এটাই হচ্ছে কম্পটন ক্রিয়া। এবার কেন হয়? উল্টা পথে যাইয়া আবার উল্টা রিটার্ন করছি, জায়গা মতো চলে আসছি। আশা করি আর ভুলে যাওয়ার কোনো কথা নয়, কারণ আমাদের সাথে সবসময় কম্পটন তত্ত্ব রয়। আর বুঝতেই পারতেছ ঠেলার নাম বাবাজি, একটু যখন ঠেলেছি আমরা তার মধ্যে একটু করে বাড়িয়েছি, এর মানে একটু করে ঠেলা দিলে বেড়ে যায়, বুঝতেই পারতেছো, বেড়ে যায়। তবে একটা জিনিস মাথায় রাখবা, সবসময় অতিরিক্ত ঠেলা দিয়ে বাড়াতে চেষ্টা করিও না, কারণ সব কিছু বেড়ে গেলে সব কিছু বাড়ে না, কিছু জিনিস বেড়ে গেলে কিছু জিনিস কমে যায়। ওই কারণে যদিও তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, সাইজে কিন্তু বাড়ছে, বাট শক্তি কি কমে গেছে। ওই কারণে বুঝতে হবে যে আমার শক্তি জিনিসটা এখানে ইনভলভ, যেটা চোখে দেখা যায় না, ফিল করা যায়। ওই কারণে দেখতে খালি বড় হইলে হবে না, ভিতরে এনার্জি কতটুকু আছে সেটাও দেখতে হবে। ওই কারণে বেশি চাপাচাপি করা যাবে না, বেশি ধাক্কাধাক্কি করা যাবে না। তাহলে আমাদের লিমিটেড করতে হবে, পরিমিত। আশা করি কম্পটন তত্ত্ব তোমাদের বাস্তব লাইফে তোমরা অ্যাপ্লাই করে আমাকে মনে রাখবা। আপাতত এতটুকু জানলে হবে, এর থেকে বেশি জানিও না। আচ্ছা, আরেকবার বলার জন্য বলতেছে কয়েকজন, আমি সিম্পল বলি। কোন একটা ফোটন, এই ফোটনটা যে কোনো জায়গা থেকে উৎপন্ন হতে পারে। ফর এক্সাম্পল এক্স রে যাচ্ছে, একটা এক্স রে গিয়ে একটা ইলেকট্রনকে আঘাত করলো, এই এক্স রের যে কণাটা সেও তো আমাদের তাড়িৎচুম্বক কণা, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা বলতে পারি। তো আমার এরকম যে কোনো কেস যে কোনোভাবে সৃষ্টি হতে পারে। এক কথায় কোনো একটা ফোটন যাইয়া ইলেকট্রনটাকে আঘাত করলো, যে কোনো ইলেকট্রনকে যদি সে আঘাত করে ইলেকট্রনটা কোনো একটা নির্দিষ্ট দিকে বিক্ষিপ্ত হবে আর আমাদের ফোটনটা একটা নির্দিষ্ট দিকে চলে যাবে। এই ফোটন কত ডিগ্রি কোণে চলে গেল সেটা হচ্ছে পাই, ক্যালকুলেশন একটু পরে করব। তো আমরা দেখলাম আপতিত ইলেকট্রনকে আঘাত করার আগে তার ল্যামডা যা ছিল, আঘাত করার পরে ল্যামডা বেড়ে গেল, অর্থাৎ আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য যা, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আরও বেশি। এই যে আপতিত ফোটনের তুলনায় বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য যে বেশি, এই তরঙ্গদৈর্ঘ্য বেশি, এটা সর্বপ্রথম পর্যবেক্ষণ করছে বিজ্ঞানী কম্পটন, এবং এই কনসেপ্টটাকে তার নামানুসারে নাম দেওয়া হয় কম্পটন ক্রিয়া বা কম্পটন প্রভাব। এবার আসো কেন আমাদের এমন হয়। তো আমরা সেখান থেকে বললাম কি ভাই, সিম্পল কথা হচ্ছে আমার এখান থেকে যখন যাচ্ছে এই যে আমার ফোটনটা, এই ফোটনের একটা শক্তি আছে, সেই ফোটনের শক্তি আমরা জানি কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী E=H দিয়ে বের করা হয়। তাহলে এই ফোটনের একটা শক্তি আছে, এই শক্তিটা দুইটা কাজে বের হয়েছে। একটা হচ্ছে ইলেকট্রনটাকে গতিশীল করার জন্য, এর মানে তার শক্তির কিছুটা অংশ এখানে বের হয়ে গেছে, যেহেতু শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী শক্তি সৃষ্টি করা যায় না, যেটা বের হয়ে গেছে সেটা হয়ে গেছে। বাকি যেটা আছে সেটা নিয়ে সে মুভমেন্ট করতেছে। এখন বাকি যেটা, এর মানে কি আগে যা ছিল তার থেকে একটু কমে গেছে না, যেভাবে কমে গেছে, এর মানে শক্তি কমে গেছে। এখান থেকে এখানে যাওয়ার সময় শক্তি কমে গেছে, শক্তি আর কম্পাঙ্ক পরস্পর সমানুপাতিক, শক্তি কমে গেছে মানে কম্পাঙ্কও কমে গেছে। আর আমরা জানি কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য ব্যস্তানুপাতিক, এর মানে কম্পাঙ্কও কমে গেছে মানে তরঙ্গদৈর্ঘ্য বেড়ে গেছে। ওই কারণে বলতেছি আসলে এখানে বাড়ার কথাই ছিল, বাট বাড়লেও তো সবাই তো আর সবকিছু দেখে না। হ্যাঁ, এটা দেখছে কে? কম্পটন। যে দেখছে তার ক্রেডিট। তাহলে আমরা বলতে পারি এটাকে আমরা কম্পটন ক্রিয়া বা কম্পটন প্রভাব। আশা করি বুঝতে পারছো। যারা এখনো বুঝতে পারেনি বাস্তব জীবনে কিভাবে অ্যাপ্লাই করবা, তাদের জন্য হচ্ছে 1 মিনিট নীরবতা পালন করতে হবে। এই যে ইভান সাইদ বুঝে গেছে, ওর কমেন্ট আমি একটু পড়ি। জুস কমেন্ট করছে,
আজকের পড়াটা পুরোটাই বাস্তবতা নিয়ে, কমটনের ক্যারেক্টার নিয়ে সন্দেহ হচ্ছে। আর ইউয়ের কবিতাগুলো তো মারাত্মক লেভেলের। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ কমটনের চরিত্র, এই এখানে তুমি কমটনের চরিত্র কেন নিয়ে আসতেছো? কমটন তো খুব ভালো মানুষ, পর্যবেক্ষণ করছে, তাই না? মানে কিছু কিছু জায়গাতে পর্যবেক্ষণ জরুরি। হ্যাঁ পর্যবেক্ষণ যদি না করো তাহলে কিন্তু আবার মনে করো তাহলে যে বস্তুটাকে পর্যবেক্ষণ করবো বস্তু হারাই যেতে পারে। ওই কারণে পর্যবেক্ষণ জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। তাই আসি আমরা সামনের দিকে যাই, আমরা আর বেশি ডিপে না যাই। অনেকে প্র্যাকটিক্যালি বিশ্বাসী, এই প্র্যাকটিক্যাল তত্ত্ব দিয়ে দিলাম তো। হ্যাঁ আর বেশি প্র্যাকটিক্যাল করতে গেলে সেটা তোমরা একটু সিক্রেটলি করিও, সব প্র্যাকটিক্যালি করা যায় না। আচ্ছা আমরা একটু খেয়াল করি, প্র্যাকটিক্যাল জিনিসটা এমন যে আমরা মনে করি প্র্যাকটিক্যাল মানে হাতে নাতে। দেখো প্র্যাকটিক্যালের ডেফিনেশন তোমরা জানো, প্র্যাকটিক্যাল কথাটার মানে কি? হাতে নাতে করা, সরাসরি করা, এমন না যে দেখায় দেখায় করা। আমরা মনে করি প্র্যাকটিক্যাল মানে হচ্ছে দেখায় দেখায় করা। আরে ভাই না, সব আমরা প্র্যাকটিক্যালি তো সব কাজই করি, বাট সব কাজ দেখায় দেখায় করি না। যে জিনিসটা দেখায় দেখায় করি সেটাও প্র্যাকটিক্যাল, যে জিনিসটা না দেখায় করি সেটাও প্র্যাকটিক্যাল। আই মিন এভরি কেস যেটা আমরা হাতে ধরে করি বা সরাসরি করি সেটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। সো প্র্যাকটিক্যালি সব প্র্যাকটিক্যালি করা যায় না, কিছু প্র্যাকটিক্যাল আমার সিক্রেটলি করতে হয়। তাহলে আসো আমরা সামনের দিকে যাই। মিনাজুদ্দিন কমল বাস্তব জীবনের প্রয়োগ জানতে চাচ্ছে। তোমার জীবন বৃথা রে ভাই, তোমার জীবন বৃথা। বাস্তব জীবনের প্রয়োগটা তুমি এটাই জানো না, হয়েছে? আমাদের আর সামনের দিকে আগানোর দরকার নেই, আমরা এখানে কমটনে ইকুয়েশন করি। হ্যাঁ তাহলে বাস্তব জীবনে তোমরা প্রয়োগ করিও। ওকে এবার সামনের দিকে আগাই। সামনের দিকে যদি আগাই তাহলে আমরা একটু খেয়াল করি, এখান থেকে একটি ইকুয়েশন বের করা যাবে। যে ইকুয়েশনটা হচ্ছে এরকম, ভাইয়া আমাদের এখানে যেটা বের করতে হয় সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেল, কতটুকু বেড়ে গেল সেটাকে আমরা বলি ডেল্টা ল্যামডা। ডেল্টা ল্যামডা মানে কি? ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা। তো আমাকে পরীক্ষায় যে কাজটা করতে হয়, ডেল্টা আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বের করা লাগে অথবা ল্যামডা প্রাইম বের করা লাগে। তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা বড় প্রমাণ করে করতে হয়। প্রমাণ আমাদের প্রয়োজন নাই, আমরা মাথায় রাখবো ডেল্টা ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। এটাকে আমরা বলতেছি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। বা তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্থক্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যকে আমরা বলতে পারি এইচ ডিভাইডেড বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এখানে যদি কখনো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বের করতে বলে তখন তুমি এই সূত্র ব্যবহার করবা। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা যদি ডেল্টা ল্যামডার জায়গায় লিখতে পারি ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস অফ ফাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ল্যামডা প্রাইম ইকুয়ালস টু, এটা ডান দিকে গেলে কি হয়, ল্যামডা প্লাস এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমরা এই দুটো সূত্র মাথায় রাখবো। এক নম্বর দুইটা যদি সেম সূত্র, এটা দিয়ে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বের করতেছি। আর এই ল্যামডা প্রাইম মানে কি? ল্যামডা প্রাইম মানে কিন্তু এটা, এর মানে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে এটা বের করব, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমাকে প্রথমত বলো আমরা এই সূত্রটা আমরা বুঝবো কিনা। একটু ভালো করে খেয়াল করো, এই সূত্রটা হচ্ছে কি, ডেল্টা ল্যামডা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস পাই, এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস পাই। তাহলে আমাদের এইচটা কি? প্লাঙ্কের ধ্রুবক। এম নটটা কি? এম নটটা হচ্ছে আমাদের যে ইলেকট্রনটাকে আঘাত করতে সেই ইলেকট্রনের ভর। এখন যদি সে ইলেকট্রনটাকে আঘাত না করে অন্য কাউকে আঘাত করে তখন যাকে আঘাত করবে তার ভর, যাকে আঘাত করবে তার ভর। সাধারণত ইলেকট্রনকে আঘাত করে আমরা ইলেকট্রনের ভর ইউজ করতে পারি। ইলেকট্রনের ভর নিশ্চল ভর আমরা জানি মুখস্থ 9.1 × 10⁻31 কেজি। আর সি মানে হচ্ছে আলোর বেগ, আর ফাই মানে কি? ফাই মানে হচ্ছে এই ফাইটা, অর্থাৎ ফোটনটা কত কোণে বিক্ষিপ্ত হলো। সে যাওয়ার সময় এদিকে যাচ্ছিল, আমাদের আঘাত করার পর সে এত ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে গেল, এটা হচ্ছে ফাই। এখন যদি সে ধাক্কা মারার পর এদিকে চলে যাইতো, এরপরে সে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে, তাহলে আমাকে মাথায় রাখতে হবে বিক্ষিপ্ত কোণটা হচ্ছে ফাই। আর আমাদের যদি কখনো বের করতে বলে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, তখন এইভাবে বের করতে পারো ল্যামডা প্রাইম ইকুয়ালস টু ল্যামডা প্লাস এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস পাই, যেখানে ফাই মানে কি? ফাই মানে হচ্ছে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। সো আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য জানলে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করা যায়। এখন একটু খেয়াল করে দেখো, এখন একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, এখানে যে এইচ বাই এম নট সি আমরা লিখতেছি, এই এইচ বাই এম নট সি এটা কিন্তু ধ্রুবক। হ্যাঁ,
আমাদের এইচ বাই এম নট সি এটা হচ্ছে আমার একটা কি ধ্রুবক, আর এইচ বাই এম নট সি যে একটা ধ্রুবক এটাকে আমরা বলি কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। একটু খেয়াল করি আমরা এই যে চিত্রটা মুছে ফেলি, হ্যাঁ চিত্রটা মুছে ফেলি। আচ্ছা আগে লিখে দিই এখানে ল্যামডা সি বা এইচ বাই এম নট সি, এইচ বাই এম নট সি এই রাশিটাকে আমরা বলি ল্যামডা সি। এই ল্যামডা সি এটাকে বলা হয় কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। সো পরীক্ষা যদি বলা হয় কম্পন তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তখন তোমাকে এটা করতে হবে কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। সো কম্পন তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে এইচ বাই এম নট সি। এইচ ও ধ্রুবক, এম নট ও ইলেকট্রনের জন্য ধ্রুবক, সি ও আলোর বেগের সমান। তাহলে এখান থেকে ল্যামডা সি এর মান যদি তুমি বের করো তাহলে তুমি পাবা 0.00243 এত ন্যানোমিটার। একটু আমি চেক করি ঠিক আছে কিনা, 0.00243 ন্যানোমিটার। হ্যাঁ ঠিক আছে। অথবা আমরা লিখতে পারি হচ্ছে ল্যামডা সি ইকুয়ালস টু হচ্ছে 2.43 ইন্টু 10⁻12 মিটার, এভাবে লেখা যায়। ও কম্পন তরঙ্গ দৈর্ঘ্যের যে মানটা, এই মানটা একটু বাইরে আমরা মুখস্থ করে রাখবো। হ্যাঁ এটা মুখস্থ করে রাখবো, পরীক্ষা অনেক সময় তোমার মনে করো আমরা ডাইরেক্টলি এটা ব্যবহার করতে পারি, বা অনেক সময় পরীক্ষা আসে কম্পন তরঙ্গ দৈর্ঘ্যের মান কত এমসিকিউতে। তো কম্পন তরঙ্গ দৈর্ঘ্যের মান আসলে তুমি এটা ন্যানোমিটারও আসতে পারে, মিটারও আসতে পারে, যেটা আসে তুমি বসাই দিবা। আবার অনেক সময় দেখা যায় উদ্দীপকের মধ্যে কম্পন তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে, বলা আছে কম্পন তরঙ্গ দৈর্ঘ্যের মান এত। তো তখন তো তুমি সূত্র এভাবে লিখবা না, তখন সূত্রটা কিরকম হয়ে যাবে, তখন সূত্রটা এরকম হয়ে যাবে, তখন সূত্রটা আমাদের এরকম হয়ে যাবে ডেল্টা ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস ফাই। বুঝছি কিনা? অর্থাৎ তুমি এইচ বাই এম নট সি এর জায়গায় ল্যামডা সি বলতে পারো, এইচ বাই এম নট সি এর জায়গায় ল্যামডা সি বলা যায়। তাহলে আমরা এটা বলতে পারি। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো। যে আমরা কম্পন তরঙ্গ দৈর্ঘ্য কি সেটা জানলাম, আমরা একটা ইকুয়েশন জানলাম, একটা থেকে আমরা দুই ধরনের ম্যাথ করতে পারি, সেই জিনিসটা আমরা বুঝলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা কিছু আরো একটু এক্সট্রা জিনিস পড়বো। মানে এক্সট্রা মানে হচ্ছে আমার এই যে কোণ যেটা আছে ফাই, এই ফাইয়ের কোণ মানের জন্য কেমন হয় সেটা আমরা একটু বের করব। ফাইয়ের কোণ মানের জন্য কেমন হয় সেটা আমরা একটু বের করব। এবার আসি, তাহলে ডেল্টা ল্যামডা যেটা সেটাকে আমরা বলতে পারি এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই, অথবা কেউ যদি এভাবে বলে ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস ফাই, তাহলে কিন্তু ভুল নাই। তবে পরীক্ষায় তোমরা এটা ব্যবহার করবা। যদি কখনো পরীক্ষা উদ্দীপকে বলা আছে কম্পন তরঙ্গ দৈর্ঘ্য এত, তখন যে তুমি ডাইরেক্ট ল্যামডা সি বসাইতে পারবা। বাট কম্পন তরঙ্গ দৈর্ঘ্য যদি উদ্দীপকে দেওয়া না থাকে তখন তোমাকে এভাবে করতে হবে, এভাবে করতে হবে, তো ভেঙে ভেঙে করতে হবে। এবার আসো এই ডেল্টা ল্যামডা এটার ম্যাক্সিমাম এবং মিনিমাম মান বের করব। আমার টার্গেট হচ্ছে কোন মান বের করা, এটার ম্যাক্সিমাম মান কত হইতে পারে, এটার মিনিমাম মান কত হইতে পারে সেটা আমরা বের করব। এটার ম্যাক্সিমাম মান কত হইতে পারে, এটার মিনিমাম মান কত হইতে পারে আমরা বের করব। এখন আসো ভাইয়া, আমার এখানে আলটিমেটলি এভরিথিং ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল। তাহলে আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলের উপর সব কিছু ডিপেন্ড করে। দেখো এইচ কনস্ট্যান্ট, এম নট কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, বাকিটা ডিপেন্ড করে কার উপর, ফাইয়ের উপর, কারণ ফাই যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমরা দেখি আমাদের ফাইয়ের মান কত হলে কি হয়। এখন আমরা কসের ক্ষেত্রে ফাইয়ের মানের জন্য কয়েকটা জিনিস জানি। কস, আমাদের কস ফাই যদি বের করতে যাই, কস 0 ডিগ্রির মান আমরা জানি কত 1। কস যদি 90 ডিগ্রি বলি, কস 90 ডিগ্রির মান হচ্ছে ভাই 0। কস যদি 180 ডিগ্রির মান বলি সেটা হচ্ছে আমাদের -1। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি তিনটা বসাই দেখি। প্রথমে আমরা বললাম ভাই ফাই ইকুয়ালস টু 0 ডিগ্রি, ফাই ইকুয়ালস টু যদি 0 ডিগ্রি হয় তাহলে ডেল্টা ল্যামডা ইকুয়ালস টু আমরা কত পাবো, এইচ ডিভাইডেড বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস 0 মান কত 1, 1 মাইনাস 1 মান হচ্ছে কত 0। এর মানে ডেল্টা ল্যামডা ইকুয়ালস টু কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, আমাদের ডেল্টা ল্যামডা মানে কি, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বলা যায় ল্যামডা প্রাইম ইকুয়ালস টু ল্যামডা। এর মানে আমরা একটা কথা বলতে পারি, কখনো যদি ফাইয়ের মান 0 হয়, পায়ের মান 0 হচ্ছে মানে কি, পায়ের মান 0 হচ্ছে মানে সে যেদিকে যাওয়ার সেদিকে যাচ্ছে। সো সে যেদিকে যাওয়ার সেদিকে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমার কোনো শক্তির লস হয় না, তখন ল্যামডা প্রাইম আর ল্যামডা সেম হয়। এর মানে এক কথায় আমাদের এই যে সে এদিকে যাচ্ছিল, তো এদিকে যাচ্ছে আর চেঞ্জ করতেছে না, তখন দেখা যায় ল্যামডার আর কোনো পরিবর্তন হচ্ছে না, ল্যামডার কোনো পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে প্রথম কথা। এবার পায়ের মান যদি কখনো 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এখান থেকে পাবো ডেল্টা ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই
এম নট সি ইন্টু 1 মাইনাস 0, এর মানে আমরা পাবো হচ্ছে এইচ বাই এম নট সি। চাইলে এটাকে ল্যামডা সিও লেখা যায়। অনেকে বলবে এটা আমার সর্বোচ্চ মান, আমার কথা হচ্ছে না, এটা সর্বোচ্চ মান নয়। কেন নয় একটু পরেই দেখবা। ফাইয়ের মান যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা পাচ্ছি ডেল্টা ফাই ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস 180 মান কত -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 হয়ে যাচ্ছে। এর মানে আমরা দেখতেছি 2h ডিভাইডেড বাই এম নট সি, এর মানে 2 ল্যামডা সি। এবার তোমরাই বলো আমরা ফাইয়ের মান যখন 0 বসাইলাম তখন ডেল্টা ল্যামডা এর মান পেলাম 0। ফাইয়ের মান যখন 90 বসাইলাম তখন ডেল্টা ল্যামডা এর মান পাইলাম এইচ বাই এম নট সি, মানে মানটা একটু বাড়লো। ফাইয়ের মান যখন 180 বসাইলাম তখন পাইলাম ডেল্টা ল্যামডা এর মান হচ্ছে 2h বাই এম নট সি, মান আরও বাড়লো। এর মানে ফাইয়ের মান যত বাড়ে আমার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তত বাড়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের ফাইয়ের মান কত ডিগ্রি হলে সর্বোচ্চ, কত ডিগ্রি হলে সর্বনিম্ন, মানে এই ডেল্টা ল্যামডাটা ফাইয়ের কোন মানের জন্য সর্বোচ্চ, কোন মানের জন্য সর্বনিম্ন, কোন মানের জন্য সর্বোচ্চ, কোন মানের জন্য সর্বনিম্ন, একটু বলো। কার জন্য সর্বোচ্চ, কার জন্য সর্বনিম্ন, একটু বলো তো। কার জন্য সর্বোচ্চ, কার জন্য সর্বনিম্ন? আমাদের ফাইয়ের কোন মানের জন্য এটা সর্বোচ্চ, ফাইয়ের কোন মানের জন্য এটা সর্বনিম্ন, ফাইয়ের কোন মানের জন্য এটা সর্বোচ্চ, ফাইয়ের কোন মানের জন্য এটা সর্বনিম্ন, একটু বলো। ফাইয়ের কোন মানের জন্য এটা সর্বোচ্চ আর ফাইয়ের কোন মানের জন্য এটা সর্বনিম্ন, একটু বলো। এক্স্যাক্টলি। তাহলে আমরা দেখতেছি এই মানটা হচ্ছে মিনিমাম, এই মানটা হচ্ছে কি মিনিমাম, আর এই মানটা হচ্ছে ম্যাক্সিমাম। এটা আমি তোমাকে তিনোটা দিলাম কেন, অনেকগুলা বইতে লেখা আছে এটা সর্বনিম্ন, 90 হইলে সর্বোচ্চ। এটা 100% ভুল আইডিয়া। 90 যদি সর্বোচ্চ হইতো এর থেকে বেশি কি হওয়া সম্ভব না, তো আমার তো এর থেকে বেশি হয়েছে। সো সেন্সিটিভ থাকবা, কিছু কিছু বইতে এই জিনিসটা ভুল লিখছে, এটা ভুল ইনফরমেশান, 100% ভুল। এই যে দেখো আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। তাহলে যদি কখনো বলা হয় তোমাকে পরীক্ষায় আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য সর্বনিম্ন হলে ফাই কত 0, সর্বোচ্চ হলে 180, ফাই 0 হলে সর্বনিম্ন, ফাই 180 হলে সর্বোচ্চ, সর্বনিম্ন 0, সর্বোচ্চ 2h বাই এম নট সি, অথবা চাইলে বলতে পারি ল্যামডা সি, 2 ল্যামডা সি বলা যায়। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, যেহেতু এতটুকু ক্লিয়ার, আমরা চাইলে এটা সৃজনশীল করাই ফেলতে পারি। এই কম্পটনের উপর বোর্ডে আসছিল কম্পটনের উপর সৃজনশীল, ওই জন্য বলতেছি আমরা চাইলে সৃজনশীল করতে পারি কম্পটন প্রভাবের উপর ভিত্তি করে। হ্যাঁ, কম্পটন প্রভাবের উপর ভিত্তি করে একটা সৃজনশীল বোর্ডে আসছিল, সেই সৃজনশীলটা আমরা চাইলে করে ফেলতে পারি। সেই সৃজনশীলটা হচ্ছে হ্যাঁ যশোর বোর্ড 2015 সালের প্রশ্ন, যশোর বোর্ড 2015 সালের প্রশ্ন। তো আমরা আসি যশোর বোর্ড 2015 সালে এই কম্পটন থেকে একটা প্রশ্ন আসছিল, দেখি আমরা সেই প্রশ্নটা সলভ করি। হ্যাঁ, প্রশ্নটা ছিল এরকম, তাহলে যশোর বোর্ড 15, প্রশ্নটা ছিল এরকম 2500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের 2500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি কোনো বস্তুকে আঘাত হেনে 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলো, 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলো। এবার বলা হলো যেখানে ইলেকট্রনের নিচ্ছল ভর
নিচ্ছল ভর 9.1 ইন্টু 10^31 কেজি এবং প্লাঙ্কের ধ্রুবক, যেটা আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইন্টু 10^34 জুল সেকেন্ড। সৃজনশীলের 3 নম্বর প্রশ্ন, বিক্ষিপ্ত এক্স রাশিটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বিক্ষিপ্ত এক্স রাশিটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, বিক্ষিপ্ত এক্স রশ্মিটির শক্তি আপতিত রশ্মিটির চেয়ে সামান্য কম বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে আশা করি তোমরা অলরেডি নিজেরাই আনসার বের করতে পারবা। এত ন্যানোমিটার হোয়াট এভার। আচ্ছা, এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রাশি কোনো বস্তুকে, তাহলে আমাদের দেখো বলা হলো এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের, তাহলে আমরা বলতে পারি ভাইয়া সিম্পল আনসার। প্রথমে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু 0.2500 ন্যানোমিটার। এখান থেকে তোমরা কি করবা, এটাকে তোমরা মিটারে রূপান্তর করবা, এটা হচ্ছে হোমওয়ার্ক। বলা হলো এক্স রশ্মি কোনো বস্তুকে আঘাত হেনে 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলো। এই যে কম্পন চলে আসছে, সে আঘাত করার পর কত ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে? 60 ডিগ্রি। এর মানে ফায়ের মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এবার বলা হলো বিক্ষিপ্ত হলো যেখানে ইলেকট্রনের নিশ্চল ভর এত, ইলেকট্রনের নিশ্চল ভর আমরা জানি m0 9.1 ইন্টু 10^31 কেজি, এবং প্লাঙ্কের ধ্রুবক আমরা জানি h ইকুয়ালস টু 6.63 ইন্টু 10^34 জুল সেকেন্ড। তোমাকে হলো বিক্ষিপ্ত এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে কি আপতিত। 60 ডিগ্রি কোণে যদি বিক্ষিপ্ত হয়, তার বিক্ষিপ্তটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম ইকুয়ালস টু হোয়াট? দেখেই বোঝা যাচ্ছে কম্পটন। তাহলে আমরা বলতে পারি ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়ালস টু h/m0c ইন্টু 1 মাইনাস কজ অফ ফাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ল্যামডা প্রাইম, বিক্ষিপ্তটা ল্যামডা প্রাইম জিজ্ঞেস করছে, আমাদের এখান থেকে বলা যায় ল্যামডা প্লাস h/m0c ইন্টু 1 মাইনাস কজ ফাই। এবার ল্যামডার মান মিটারে প্রকাশ করবা, মিটারে প্রকাশ করে এখানে বসাবা, কারণ সবগুলো এসআই একক। এইচ এর মান এই যে দেওয়া আছে, m0 এর মান দেওয়া আছে, আলোর বেগ জানি 1 মাইনাস কস 60। ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হচ্ছে এত মিটার। সাধারণত যেহেতু তোমাকে প্রশ্নে দেওয়া আছে ন্যানোমিটার, তুমি চাইলে এটাকে ন্যানোমিটারে রূপান্তর করে দিতে পারো, সেটাই হচ্ছে তোমার আনসার। এটা হচ্ছে কোন আনসার? বিক্ষিপ্ত প্রোটন। তাহলে বলো এটা আমরা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা বলো, একটু বুঝছি কিনা? এটা বুঝছি কিনা? এবার দেখো, তাহলে 3 নাম্বারের আনসার শেষ। এবার আসি 4 নাম্বারে যখন আসবো, দেখো আমি ল্যামডাও জানি, ল্যামডা প্রাইমও কিন্তু এখন জানি, ঠিক কিনা? কেমনে জানি? 3 নাম্বারে বের করছি। এবার বললো বিক্ষিপ্ত এক্স রশ্মিটির শক্তি আপতিতটার চেয়ে সামান্য কম। তাহলে আপতিতটার শক্তি হচ্ছে ই, বিক্ষিপ্তটার শক্তি হচ্ছে ই প্রাইম। আমরা জানি ই প্রাইমটা একটু কম হবে, সেটা আমরা একটু আগে বলছি, পড়ানোর সময় বলছি। এখন তোমাকে গাণিতিকভাবে প্রমাণ করতে হবে। এখন বলো এক্স রশ্মি যেটা আছে তার শক্তি বের করার জন্য কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা কি জানি? ac/λ। তাহলে এখানে দিব ac/λ প্রাইম।
এইচ এর মান জানো, সি এর মান জানো, ল্যামডা এর মান বসাও, এইচ এর মান জানো, সি এর মান জানো, ল্যামডা প্রাইমের মান বসাও। ল্যামডা প্রশ্নে দেওয়া আছে, ল্যামডা প্রাইম 3 নম্বরে করা আছে, তাহলে এখান থেকে তুমি দুইটা কম্পেয়ার করতে পারবা। দুইটা কম্পেয়ার করে তুমি দেখবা তোমার ই প্রাইমটা একটু কম আসছে ই এর তুলনায়, তখন তুমি বলবা হ্যাঁ বিক্ষিপ্ত হইলে শক্তি একটু কমে, খালি বড় হইলে হয় না, শক্তি একটু কমে যায়। একজন বললো এই সূত্র সরাসরি অ্যাপ্লাই করতে পারবো কিনা, অবশ্যই পারবো, অবশ্যই পারবো, না পারার কিছু নাই, ডাইরেক্ট সরাসরি অ্যাপ্লাই করবো, সরাসরি অ্যাপ্লাই করবো। অনেকে যেমন ই ইকুয়ালস টু এইচ এফ লেখে তারপর এইচ সি বাই ল্যামডা লেখে, তুমি ডাইরেক্ট এইচ সি বাই ল্যামডা লেখো, কোনো সমস্যা নেই। ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা সরাসরি ব্যবহারযোগ্য। এবার আমার এই অধ্যায়ের লাস্ট টপিকস হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটাই আমার এই অধ্যায়ের লাস্ট টপিকস হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। তাহলে বলো আগে আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, যতটুক পড়াইছি এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো। এতটুকু ক্লিয়ার হলে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি পড়ে তো অল্প কিছুক্ষণ টাইম লাগবে, সর্বোচ্চ 10 মিনিটও লাগবে না আশা করি। ছোটো একটা জিনিস, 10 মিনিট লাগবে, ছোট্ট একটা প্রমাণ করাবো। আচ্ছা আসো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি? আমি যদি চিরায়ত পদার্থবিজ্ঞান বলি, চিরায়ত পদার্থবিজ্ঞানে দেখা যায় আমরা বলি মনে করো এম ভরের কোনো একটা বস্তু, সে তার ভরবেগ এত ভরবেগে গতিশীল। তাহলে আমি যদি বলি সে কোথায় আছে, তাহলে আমি যদি জিজ্ঞেস করি ভরবেগ কত, আনসার 100% কারেক্টলি বের করা যাবে। আমি যদি বলি সে কোথায়, মানে তার অবস্থান, অবস্থানের উচ্চতা, তার স্মরণ কতটুকু, আনসার 100% কারেক্টলি বের করা যাবে, তুমি বের করতে পারো। এটা কোন তত্ত্ব? চিরায়ত পদার্থবিজ্ঞানের তত্ত্ব। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান আসলে বলে কোন একটা বস্তু যখন আমাদের অনেক বেশি বেগে গতিশীল, তখন তার এখানে আমার অবস্থানটাকে আমরা নাম দিচ্ছি এক্স, তখন আমার বস্তুর ভরবেগ আর অবস্থান দুইটা কারেক্টলি মেজারমেন্ট করা যায় না। এখানে যেরকম তুমি বলছো ভরবেগ 100% কারেক্টলি তুমি বের করতে পারবা আর অবস্থান 100% কারেক্টলি বের করতে পারবা, কিন্তু 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 বিভিন্ন আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল কণার ক্ষেত্রে বিজ্ঞানী হাইজেনবার্গ উনি এটা পর্যবেক্ষণ করলো, বস্তুর ভরবেগ যদি তুমি যত শুদ্ধভাবে মেজারমেন্ট করতেছ অবস্থান তত আমাদের ভুল হচ্ছে। বস্তুর ভরবেগ যত তুমি ভুল করতেছ অবস্থান তত শুদ্ধ হচ্ছে। এক কথায় আমার অবস্থান সঠিকভাবে পরিমাপ করা গেলে ভরবেগ সঠিকভাবে পরিমাপ করা যায় না, অবস্থান সঠিকভাবে পরিমাপ করা গেলে ভরবেগ সঠিকভাবে পরিমাপ করা যায় না। অর্থাৎ কোন একটা কণা যখন তরঙ্গাকারে যায় তখন তার মানে অনেক দ্রুত সে তরঙ্গাকারে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সে আসলে কোথায় আছে এই পজিশনটা বের করা অনিশ্চিত হয়ে গেছে। এই জিনিসটা পর্যবেক্ষণ করছে বিজ্ঞানী হাইজেনবার্গ। উনি বলল কোন একটা বস্তুর ভরবেগ এবং অবস্থান দুইটা এট এ টাইম কখনো 100% কারেক্টলি বের করা যায় না। একটা যত কারেক্টলি বের করবা আরেকটা তত বেশি ইনকারেক্ট হবে, একটা যত ইনকারেক্ট হবে আরেকটা তত আমাদের কারেক্ট হবে। এর মানে তুমি দুইটাকে এট এ টাইম 100% কারেক্টলি করতে পারবা না। এর মানে চিরায়ত পদার্থবিজ্ঞানের তত্ত্ব এক্ষেত্রে খাটে না, এক্ষেত্রে খাটে হচ্ছে হাইজেনবার্গের তত্ত্ব। আর হাইজেনবার্গ বলল আমার এখানে যদি আমরা বলি এই ভরবেগ সেটা হচ্ছে অনিশ্চিত, সেটা হচ্ছে কি অনিশ্চিত। আবার আমরা যদি বলি তার অবস্থান সেটা হচ্ছে আমার অনিশ্চিত। এখান থেকে আমরা বলতে ডেল্টা পি এটাকে বলা হয় ভরবেগের অনিশ্চয়তা, ভরবেগের অনিশ্চয়তা, অনিশ্চয়তা। আর ডেল্টা এক্সকে আমরা বলি অবস্থানের অনিশ্চয়তা, এটাকে আমরা কি বলি
অবস্থানের অনিশ্চয়তা। এদের মধ্যে একটা রিলেশন বিজ্ঞানী হাইজেনবার্গ দিয়ে দিছে, সেই রিলেশনটা হচ্ছে আমাদের কি ভরবেগ এবং অবস্থানের অনিশ্চয়তার সূত্র। ওই কারণে আমাদের এই নীতিটাকে আমরা বলি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, কারণ এটা অনিশ্চিত, এটা 100% কারেক্ট না। একটা যত বেশি শুদ্ধ আরটা তত বেশি ভুল, মানে এই জিনিসটা করতে গেলে ওই জিনিসটা ভুল হয়, ওই জিনিসটা করতে গেলে এই জিনিসটা ভুল হয়। একটা জিনিস তুমি যত বেশি কারেক্ট করবে আরেকটা জিনিস তত বেশি ভুল, একটা জিনিস যত বেশি ভুল করবে অন্য একটা জিনিস তত বেশি কারেক্ট। জিনিসটা হচ্ছে এরকম। তাহলে আসো আমরা ডেল্টা ফি বলতে বুঝতেছি ভরবেগের অনিশ্চয়তা, আর ডেল্টা এক্স বলতে বুঝতেছি অবস্থানের অনিশ্চয়তা। এর মানে তুমি যদি বলতে পারো আমাদের কোন একটা অতি বেগে গতিশীল কোন একটা পার্টিকেলের ক্ষেত্রে যদি তুমি বলতে পারো তার ভরবেগ এক্স্যাক্টলি এত, এর মানে তুমি তার অবস্থানটা এক্স্যাক্টলি বলতে পারবা না। আর যদি তুমি তার অবস্থানটা শুদ্ধভাবে বলতে পারো তুমি তার ভরবেগটা শুদ্ধভাবে বলতে পারবা না। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এবার আসো, এবার বিজ্ঞানী হাইজেনবার্গের যে অনিশ্চয়তা নীতি সেটার অনেকগুলা ধাপ আছে। সেই ধাপটা কি? 1 নাম্বার ধাপ। 1 নাম্বার বললো, 1 নাম্বারে উনি তত্ত্ব দিয়েছিলেন এরকম, ভরবেগ অবস্থান অনিশ্চয়তা ইন্টু ভরবেগের অনিশ্চয়তা, এটা অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু এইচ হবে। এটা হচ্ছে বিজ্ঞানী হাইজেনবার্গের তত্ত্ব, যে বললো অবস্থানের যে অনিশ্চয়তা আর ভরবেগের যে অনিশ্চয়তা এদের গুণফল সবসময় এইচের থেকে কি হবে? বড় অথবা সমান হবে। পরে দেখা গেল এটা 100% শুদ্ধ না, এটা কি করতে হবে? সংশোধন করতে হবে। দেন এটাকে সংশোধন করে দেওয়া হলো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ফি ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু h/2। এবার দেখা গেল এটাও আমাদের এটার মধ্যে কিছু এরর আছে, তখন এটাকে পুনরায় সংশোধন করা হলো। পুনরায় সংশোধন করে বলা হলো ডেল্টা এক্স ডেল্টা ভি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল h/4। এবং আমাদের এটাই হচ্ছে এখন পর্যন্ত কারেক্ট। অর্থাৎ এটা আমরা পরীক্ষায় ম্যাথ করতে দিচ্ছি, আমরা কোনটা করব? আমরা লাস্টেরটা করব, কারণ এটা ভুল। প্রথমে এটা বলা হয়েছিল, একটু সংশোধন করে বলা হয়েছিল না এরকম হবে, এটা সংশোধন করে বলা হয়েছিল না এরকম হবে, এবং আমরা পরীক্ষা এটাই করব। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ তত্ত্ব। এখন আসো, এখানে একটা জিনিস পাবা, এইচ কার্ড হচ্ছে h/2 পাই, সরি আমি 5 তো দিই নেই, h/2 পাই h/4 পাই। হ্যাঁ, প্রথমে h দিছিল, দেন h/2 পাই, দেন h/4 পাই। এই h/2 পাই এটাকে আমরা বলি প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। এটার নাম কি? আমরা আগে একবার বলছিলাম, এটাকে বলা হয় প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। এবং এর মানটা আমি একটু বলে দিই, 1.055 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। আর আগেরটা কি ছিল? 6 পয়েন্ট সামথিং। তাহলে আমার এটা কি ছোটো হয়ে গেল না? এর মানে প্লাঙ্কের ধ্রুবক যেটা, সেই ধ্রুবকটাকে 2 পাই দ্বারা ভাগ করলে এটা কি আরও ছোটো হয়ে যাচ্ছে না? এর মানে হ্রাস পাইছে না? এটাও কিন্তু একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা বলি প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। বিভিন্ন জায়গায় এটা কাজে লাগে। তখন আমরা এই সূত্রটাকে চাইলে এভাবে লিখতে পারবো, সেটা হচ্ছে কি, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু h/2 পাই। এটাকে কি বলা যায়? এইচ কার্ড বলা যায়। এইচ কার্ড এভাবে বলতে পারি। আবার এখান থেকে বলা যায় ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল h/4 পাইকে লেখা যায় 2 ইন্টু 2 পাই। তো 2টা বাদ দিলে আমাদের এখানে h/2। অর্থাৎ তুমি যে কোনোটাই লিখতে পারো, যেটা তোমার ইচ্ছা। এইচ কার্ড দিয়েও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। এইচ কার্ড মানে হচ্ছে h/2 পাই। এইচ কার্ড মানে হচ্ছে h/2 পাই, যাকে আমরা বলি প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক, যাকে আমরা বলি কি, প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। এবং এই যে নীতিটা, এই নীতিটা আরও দুইটা ক্ষেত্রে খাটে। একটা হচ্ছে শক্তি এবং সময়। এর মানে শক্তির অনিশ্চয়তা যদি ডেল্টা ই হয়, সময়ের অনিশ্চয়তা যদি ডেল্টা টি হয়, তাহলে বলতে পারি গ্রেটার দেন অর ইকুয়াল এইচ কার্ড ডিভাইড বাই 2। এবং আরেকটা খাটে হচ্ছে আমার কৌণিক গতির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার ডেল্টা এল ইন্টু ডেল্টা পাই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এইচ কার্ড ডিভাইড বাই 2। এই দুটো তোমাকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কৌণিক অবস্থান আর এটা হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে আমরা এটা বুঝতেছি, এটা হচ্ছে কি, কৌণিক অবস্থান।
কৌণিক অবস্থান, আর আমরা জানি এল মানে কি কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। আর কৌণিক অবস্থানটাকে ডেল্টা ফাই দ্বারা প্রকাশ করা হয়, ডেল্টা ফাই দ্বারা প্রকাশ করা, এটা কোণ, কৌণিক কৌণিক ব্যবধান বুঝি না আমরা, কোণ থিটা, থিটা এই যে হচ্ছে ফাই, এটা কোণ দিল। আর এদিকে ডেল্টা ইটা হচ্ছে কি শক্তির অনিশ্চয়তা, আর ডেল্টা টি হচ্ছে সময়ের অনিশ্চয়তা। তাহলে আমরা বলতে পারলাম ডেল্টা ই ইন্টু ডেল্টা টি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল এ স্কয়ার বাই 2 এভাবেও লেখা যায়, আবার ডেল্টা এল ইন্টু ডেল্টা ফাই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল স্কয়ার বাই 2 লেখা যায়। তো এগুলো হচ্ছে আমার ইন জেনারেল থিওরি। তবে আমরা সবসময় অবস্থান এবং ভরবেগ নিয়ে কাজ করি, তবে চাইলে এইসব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, বাট আমরা সাধারণত এটাই ব্যবহার করব, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এ স্কয়ার বাই 2। এবার যদি আমরা ম্যাথ করতে যাই, ম্যাথে তো আর অসমতা রাখতে পারবো না, ম্যাথ করার সময় ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইকুয়ালস টু এ স্কয়ার বাই 2 ধরে করবো। এর মানে ম্যাথ করতে গেলে আমরা আর অসমতা রাখবো না, সমান ধরে আমরা ম্যাথ করে ফেলবো। কি ধরে সব ম্যাথ করে ফেলবো? সমান ধরে ম্যাথ করে ফেলবো, সমান ধরে ম্যাথ করে ফেলবো। এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝলে আমাদের এই থিওরি শেষ। এবার আমরা এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে প্রমাণ করে দিব একটা ইলেকট্রন কখনো নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারে না। আমরা জানি পরমাণু, আমাদের এর পরবর্তী হচ্ছে পরমাণু মডেল, সেখানে গেলে আমরা দেখব আমাদের নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে না, ইলেকট্রন বাইরে অবস্থান করে। এখন আমার প্রশ্ন হলো ইলেকট্রন কি নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করতে পারতো না? আজকে প্রমাণ করে দিব না, ইলেকট্রন চাইলেও পারতো না। কেন? তার ওই সামর্থ্যটা নাই। সামর্থ্য না থাকলে পারবে কেমনে ভাই? যার যে সামর্থ্য নাই সেই সামর্থ্য দিয়ে সে কাজ করতে পারবে না। সো তোমাকে সব কিছু ডিপেন্ড করেছে সামর্থ্যের উপর। দেখি আমরা কার কতটুকু সামর্থ্য আছে। এবার আসলে আমরা এটা অ্যাপ্লাই করি, ম্যাথ করার সময় ইকুয়াল দিয়ে করবো, হ্যাঁ, আর ইন জেনারেলি গ্রেটার দেন অর ইকুয়াল মাথায় রাখবা। আসো আমরা এটা প্রমাণ করি। আচ্ছা, নিউক্লিয়াসের ভিতর ইলেকট্রন থাকতে পারে না, ইলেকট্রন থাকতে পারে না। এবার আসি, একটা নিউক্লিয়াস নাও, এটা মনে করো কোন একটা পরমাণুর কি নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস। যদি তুমি বলো ভাই এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের এটা কি আছে? ব্যাসার্ধ আছে না? এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ যেটা, এই ব্যাসার্ধ হচ্ছে 10⁻14 মিটার, জানি তোমাদের মুখস্থ আছে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10⁻14 মিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া তাহলে একটু খেয়াল করে দেখেন তো, এর মানে কোনো একটা ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের ভিতর থাকতে হয়, তাহলে এই যে এই রেঞ্জের ভিতরে যে থাকতে হবে, এই রেঞ্জের ভিতরে থাকতে হবে, মানে এই এরিয়ার বাইরে যাওয়া যাবে না। এর যদি 10⁻14 হয়, এইটা কত? 2 × 10⁻14। এর মানে তার অবস্থানটা সর্বোচ্চ হইতে পারবে কতটুকু? 2 × 10⁻4। দ্যাট মিনস আমরা বলতে পারি অবস্থানের অনিশ্চয়তা ডেল্টা এক্স ইকুয়ালস টু 2 × 10⁻4 মিটার। এটা আমরা বুঝছি কিনা? 14, এটা আমরা বুঝছি কিনা? অর্থাৎ কোন একটা বস্তুর অবস্থানের অনিশ্চয়তা কি? অবস্থানের অনিশ্চয়তা। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে থাকতে হলেও তার অবস্থান এই রেঞ্জের ভিতরে থাকতে হবে। সেই রেঞ্জটা কত? নিউক্লিয়াসের ব্যাসের বাইরে যাওয়া যাবে না। এটাকে আমরা বলতেছি তার অবস্থানের অনিশ্চয়তা ডেল্টা এক্স এর মান বের করা হয়ে গেছে। এবার আমরা জানি কি আমাদের যা মানে হচ্ছে আমরা জানি, যা মানে হচ্ছে আমরা জানি। তো আমরা জানি কি? আমরা জানি হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ স্কয়ার ডিভাইড বাই 2। এটা আমরা জানি। ম্যাথ করার সময় আমরা এভাবে করব, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইকুয়ালস টু হচ্ছে h/4 স্বাভাবিক। ডেল্টা এক্স এর মান জানি, ডেল্টা পি বের করব, ডেল্টা পি ইকুয়ালস টু h/4 ইন্টু ডেল্টা এক্স। এইচ এর মান বসাবো, 4 বসাবো, ডেল্টা এক্স বসাবো। ক্যালকুলেশন করার পর যা পাবো আমি সেটা এখানে লিখতেছি, 2.64 আমি বই থেকে দেখে লিখতেছি, ইন্টু 10⁻21 কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ডেল্টা পি, এর মানে ভরবেগের অনিশ্চয়তা। এর মানে আমরা একটা কথা বলতে পারি, যদি ইলেকট্রনকে নিউক্লিয়াসের ভিতরে থাকতে হয়, তার অবস্থানের অনিশ্চয়তা যেহেতু এটা ভরবেগের অনিশ্চয়তা, মানে এটা হইতে হবে। এর মানে ইলেকট্রন এর ভরবেগ এত হইতে হবে। তাহলে ইলেকট্রনের ভরবেগ পি ইকুয়ালস টু কত? 2 × 64 × 10⁻21 কেজি মিটার পার সেকেন্ড। এর মানে অবস্থানের অনিশ্চয়তা আমি জানি
এখন ভরবেগের অনিশ্চয়তা বের করলাম, এর মানে এই অবস্থানে যদি তাকে আমাদের এই অবস্থানে যদি তাকে থাকতে হয় তার ভরবেগ আমার এত হইতে হয়, তাহলে ভরবেগ কত? এত। তো এখন আমরা ভরবেগ থেকে শক্তি বের করবো, কারণ আমরা তো কাউন্ট করি শক্তি দিয়ে যে কার কতটুকু শক্তি আছে। একটা ইলেকট্রন এ স্তর থেকে ও স্তরে যাবে কিনা কিসের উপর ডিপেন্ড করে? শক্তির উপর। তাহলে আমরা শক্তি বের করব, ভরবেগের সাথে শক্তির রিলেশন আমরা কি জানি? আমাদের E = p² ডিভাইড বাই টুয়াইস m। তাহলে আমরা বলতে পারি ভাই p² ডিভাইড বাই টুয়াইস m দিয়ে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে পাবা, যা পাবা তা আমি লিখতেছি 3.8295 ইন্টু 10⁻12 জুল। আর মেগা ইলেকট্রোভোল্টে প্রকাশ করলে আমরা পাবো হচ্ছে 23.93 মেগা ইলেকট্রোভোল্ট, এই পরিমাণ শক্তি লাগে। তাহলে একটা ইলেকট্রনকে যদি এই রেঞ্জের ভিতরে থাকতে হয় তার ভরবেগ এত হইতে হবে, আর ভরবেগ এত হইতে পারে হবে মানে হচ্ছে শক্তি 23.93 মেগা ইলেকট্রোভোল্ট হইতে পাবে। কিন্তু বাস্তবে 4 মেগা ইলেকট্রোভোল্টের বেশি হয় না। এর মানে বাস্তবে ইলেকট্রনের শক্তি যদি তুমি কাউন্ট করো, ইলেকট্রনের শক্তি সর্বোচ্চ হইতে পারে 4 মেগা ইলেকট্রোভোল্ট, কিন্তু তাকে যদি এই রেঞ্জের ভিতর থাকতে হয় তার শক্তি দিতে হবে 23.93 মেগা ইলেকট্রোভোল্ট। তার লাগবে এতটুকু, কিন্তু তার আছে এতটুকু। সো আলটিমেটলি সে পারে না, সে নিউক্লিয়াসের ভিতর থাকতে পারে না। যদি থাকতে হয় তাকে এই পরিমাণ শক্তি নিয়ে থাকতে হবে। ওই কারণে ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের বাইরে থাকে। সবাই বুঝছে কিনা বলো? যদি বুঝে থাকি আমাদের আজকে এতটুকুই, এর বেশি আমরা পড়াবো না। আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান শেষ, আগামী ক্লাসে আমরা পরমাণু মডেল শুরু করতেছি, এর পরের অধ্যায়। আর পরমাণু মডেলের প্রথম দিকে জিনিসগুলো তোমরা নিজেরাই পারো, একটু পড়ে রাখিও, সবচেয়ে বেটার হয়। যেমন থমসন মডেল পাবা, কিসমিস পুডিং মডেল পাবা, হ্যাঁ, আমাদের রাদারফোর্ড মডেল পাবা, বোর পরমাণু মডেল পাবা, তারপর হচ্ছে রাদারফোর্ডের বিখ্যাত আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। এগুলো কিন্তু তোমরা কেমিস্ট্রি খুব ভালো করে পড়ে আসছো। ফিজিক্সে এগুলা ইলাবোরেটলি ব্যাখ্যা নাই, যতটুকু কেমিস্ট্রিতে পড়ছো অতি বেশি পড়ে ফেলছো। ফিজিক্সে এত কিছু নাই, আর ফিজিক্সে আছে হচ্ছে কেমিস্ট্রিতে যা পড়ো নাই, মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো হচ্ছে আমরা এখানে ব্যাখ্যা করব। আগামী ক্লাসে দেখা হবে আমাদের পরমাণু মডেল নিয়ে। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই সাদিক শাহ ভুঁইয়া কমেন্ট করছে, ব্যাসার্ধর ওইটা বুঝো নাই। প্রত্যেকটা আমাদের পরমাণুর যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ আছে না, এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ হয় 10⁻14 মিটার। এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধের মান। 10⁻14, 15 এরকম হইতে পারে, মানে এই রেঞ্জের মধ্যে থাকে। আমরা এর পরের অধ্যায়ে গেলে আরও ইলাবোরেটলি পড়বো। তো আমরা ধরে নিলাম যে ব্যাসার্ধ সাধারণত হয় 10⁻14। তো ব্যাসার্ধ যদি 10⁻14 হয়, ব্যাস কত? 2 × 10⁻14, কারণ ব্যাসার্ধের ডাবল হচ্ছে ব্যাস। এখন এটাই তো তার দূরত্ব, এই দূরত্বের বাইরে তো ইলেকট্রন যাইতে পারবে না, মানে এর বাইরে গেলে তো সে নিউক্লিয়াসের বাইরে চলে গেছে। নিউক্লিয়াসের ভিতরে থাকতে হলে এর ভিতরে থাকতে হবে। ওই কারণে বলতেছি এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা। ওই কারণে বলছি এটা অবস্থানের অনিশ্চয়তা ব্যাস। বুঝছো কিনা বলো? সাদিক বুঝছো কিনা বলো? সাদিক বুঝছো কিনা বলো? যদি বুঝো তাহলে আমি শেষ করি। ওকে, তাহলে এতটুকুই। আল্লাহ হাফিজ।